বাসায় চলে আসতো, আর বিকেলে দোকানদারি করতো। রাত্রে দোকান বন্ধ করে ওই বাঁশ দিয়ে খাঁচা তৈরি করতো, খাঁচা তৈরি করে ওইগুলা হাটে নিয়ে বিক্রি করতো আর কি। তো তার এরকম ছিল। তো হঠাৎ একদিন উনি নাকি এরকমই দৈনিক যেভাবে কাজ করতো আর কি, ওই দিনও একইভাবে কাজ করবেন। সকালে মাছ ধরার পরে উনি ভোরবেলা মাছ ধরতে যায়। মানে যখন ফজরের শেষ হয়, খুব ফর্সা হতে থাকে, তখনই উনি মাছ ধরতে চলে যায়। তখন বেলা যখন আস্তে আস্তে হতে থাকে, তখন বাজারে মাছটা নিয়ে যায় আর কি। তো এমন কিছু একটা ঘটনা ছিল। তো ওই দিনও রেগুলারের মতো ওই দিনও এরকম কাজ করার পরে মাছ টাছ বিক্রি করে দোকান খোলে। কিন্তু সন্ধ্যাবেলা যখন উনি বাঁশগুলা আনতে যায়, মানে উনি তো একটা নির্দিষ্ট জায়গায় বাঁশগুলা রাখে, ওইখান থেকে নিয়ে আসে, তারপর নাকি ওই যে খাঁচাগুলা বলে ওইগুলা তৈরি করতে। তো ওইগুলা তৈরি করার জন্য সন্ধ্যাবেলা দোকান বন্ধ করে ওই বাঁশ জোগানোর জন্য ওই জায়গায় যায়। তো বাঁশটা নিয়ে আসার সময় উনি নাকি কেমন একটা শব্দ শুনতে পায়। মানে মানুষ যখন ফুফিয়ে ফুফিয়ে রাগ উঠলে বা কান্না করার সময় যেমন ফোপানোর আওয়াজ পাওয়া যায় না, বা শ্বাস জোরে নিঃশ্বাস নেয় আবার ছাড়ে, এরকম কিছু একটা হয় না, তো ওই আওয়াজটা নাকি উনি পায়। তো উনি ভয় পেয়ে যায়, উনি ভাবে যে সাপটা হয়তো আছে এই জায়গায়। তো উনি কি করে, বাঁশটা যখন ওইটা ওঠানোর পরে যে আওয়াজটা শুনতে পায়, উনি নাকি বাঁশটা হাত থেকে ছুঁড়ে ফেলে দিয়ে ওই জায়গা থেকে একটু লাফ দিয়ে পিছনে সরে গিয়ে তখন নাকি ওনার হাতে ছোট্ট একটা বাঁশের টুকরো ছিল, ওইটা দিয়ে ওই জায়গায় বাঁশের মধ্যে জোরে জোরে বাড়ি মারতে থাকে। তো এরকম করে তখন বাড়ি মারার পরে নাকি ওই ফোপানোর শব্দটা আস্তে আস্তে কমে যাওয়ার পর উনি ওই জায়গা থেকে নাকি পরবর্তীতে জিনিসটা নর্মালি নিয়ে 4-5টা বাঁশ নাকি ওই জায়গা থেকে নিয়ে চলে আসে ওই কাজ করার জন্য। তো আসার সময় রাস্তায় ওনার নাকি মনে হইতেছিল যে ওনার পিছনে পিছনে কেউ একজন হয়তো আছে, বা পিছনে কেউ ওনার সাথে সাথে হাঁটতেছে। তো বলে রাখি ভাইয়া, উনি ওনার মতে যে উনি যে জায়গায় বাসটা রাখে ওই জায়গা থেকে ওনার বাসা প্রায় 5 থেকে 3-4 মিনিট হাঁটার রাস্তা আর কি। একটা মাঠের মধ্যে বাসগুলো রাখা ছিল, ওই জায়গা থেকে বাসগুলো বাসার উঠানে নিয়ে যেতে 3-4 মিনিট হাঁটতে। তো এই 3-4 মিনিট হাঁটার পথে উনি হাঁটতেছিল, তো উনি নাকি ভাবতেছিল যে ওনার সাথে কেউ হাঁটতেছে। উনি ব্যাপারটা তত বুঝতে দেয়নি, উনি নর্মালি ব্যাপারটা নিয়ে বাসায় চলে আসে। তো বাসায় চলে আসার পরে প্রায় দীর্ঘ সময় ওই বাসার কাজগুলো করে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে তো শুয়ে পড়ার পরে ওনার স্ত্রী ওনার সাথে শুয়েছিল। উনি ফিল করে যে সাধারণ দিনের থেকে ওনার শরীরটা প্রায় দ্বিগুণ বা এমনই গরম। কিন্তু যিনি আমার নানুর ভাই, তার কাছে মনে হইতেছে না যে তার শরীরে অস্বাভাবিক কিছু আছে, কিন্তু তার সাথে যে তার স্ত্রী শুয়ে আছে তিনি ফিল করতেছে যে তার শরীরটা অতিরিক্তই গরম। তো তিনি ভাবছে যে যেহেতু সকালে কাজ করে, তারপরে দোকানদারি করে, আবার সন্ধ্যায় আসে ওই যে বাঁশের কাজগুলো করে, তো হয়তো ভাবছে জ্বর টর আসছে। তো এটা ভেবে উনিও নর্মালি ব্যাপারটা নিয়ে ওনাকে ঔষধ এনে দেয়, ওষুধ খেয়ে উনি শুয়ে পড়ে। তো তার কাছে নাকি মনে হয়েছিল আমার নানুর ভাইয়ের কাছে যে অ্যাজ ইউজুয়ালি এটা কোনো মানে বড় কোনো ফ্যাক্ট না, এটা নর্মালি উনি নেয়। তারপরে দৈনিকের মতো ওই দিন রাত্র শুয়ে। তো ওই দিন রাত্রে শোয়ার পর সকালে ঘুম থেকে ওঠে, ওনার আচরণে ভিন্নতা দেখা যায়। কিন্তু মানে আশেপাশের লোকগুলো আছে
ওই লোকগুলো ওনার আচরণে ভিন্ন কিছু একটা খুঁজে পাইতেছিল, কিন্তু ওনার কাছে যেন নাকি মনে হইতেছিল সব নর্মালি আছে। তো এরকম ভাবে চলতে থাকে, কেউ বুঝতেও পারে না যে ওনার সাথে একটা আশ্চর্যজনক কিছু একটা ঘটতে চলেছে। প্রায় 6 মাস 7 মাস চলতে থাকে ওনার সাথে, মানে উনির বিহেভিয়ার অন্য সময়ের থেকে 6-7 মাস অন্যরকম হয়ে যায়, কিন্তু ওনার কাছে মনে হইতেছিল যে উনি নর্মালি আছে। কিন্তু বাহিরের যা মানুষ ছিল তারা মনে করতেছে যে ওনার বিহেভিয়ার চেঞ্জ হয়েছে। তো এরকম ভাবে 6 মাস 7 মাস চলার পরে হঠাৎ করে নাকি একদিন মানে ওনার অন্যরকম একটা সমস্যা দেখা দেয়। উনি মানে মুসলিম হওয়া সত্ত্বেও পাশের এলাকার একটা মন্দির ছিল, ওই মন্দিরে প্রায় রাত্র 2টা-1:30টার মতো বাজে উনি ঘর থেকে নাকি বের হয়ে গেছে। তো কেউ বুঝতে পারে না যে উনি ঘর থেকে বের হয়েছে। তারপরে উনি ওই সময় নাকি ওই মন্দিরটার পাশে দেয়া এখানে একটা তুলসী চারার গাছ ছিল নাকি, আমাকে যেভাবে বর্ণনাটা দিল আর কি, আমাকে যেভাবে গল্পটা বলছে ঘটনাটা, ওই জায়গায় নাকি একটা তুলসী গাছ ছিল। তুলসী গাছের গোড়া, তুলসী গাছের ওই যে পাকাটা থাকে আর কি, ওই জায়গায় হেলান দিয়া বসে বসে জিন ধরে বসে আছে। তো রাত্রে হয়তো কেউ খেয়াল করেনি, তো সকালেও হয়তো কেউ খেয়াল করেনি, কারণ উনি ভোরবেলা উঠে ওই যে মাছ ধরার কাজে চলে যেত। তো সকালে ওনার স্ত্রী উঠে দেখে উনি বিছানা নাই, তো উনি স্ত্রী ভাবছে যে আজকে হয়তো মাছ ধরা আগেই চলে গেছে। তো চলে যাওয়ার পরে উনি স্বাভাবিক কাজকর্ম করতেছেন। ওই যে মন্দিরটাতে উনি বসে ছিল, সকালবেলায় ওইখানে যারা ওই যে তুলসী গাছের তলায় পানি দিতে আসে, ওরা এসে দেখে এই অবস্থা। তো ওরা তো দেখে ওনারা চিনা ফেলছে। চিনে ফেলার পরে ওইখানে ওনার দেখা ওনার ওইখান থেকে বাসায় নিয়ে গেছে নাকি। বাসায় নিয়ে যাওয়ার পরে ওনার এইসব কিছু খেয়াল না। তো মানুষ এই ব্যাপারটাকেও স্বাভাবিক নিছে, ওনারা ভাবছে যে হয়তো ওই যে আগে জ্বর টর আসছে রাত্রে, তো ওই যে মাছ ধরতে গেছে এরকম অবস্থায় মানে উনি ওই জায়গায় গিয়ে বৈশা পড়ছে আর কি, অসুস্থ প্রাণ। তো মানুষ বাসার মানুষ এটারও স্বাভাবিকভাবে নিয়ে নিছে, কিন্তু কেউ জানে না যে উনি রাত্রেবেলা বের হয়েছে, আর ওনারও স্পষ্ট নাকি খেয়াল নেই। তো এরকম ভাবে চলার পরে প্রায় আরো সপ্তাহখানিক যাওয়ার পরে একদিন রাত্রে আবার উনি বের হয়ে গেছে। যাওয়ার পরে ওই মন্দিরটাতে গিয়ে একবার ওই মন্দিরের ভিতরে ঢুকে ওই যে মন্দিরে যে মূর্তিগুলা থাকে ওইটার সামনে শুয়ে ছিল। তো এরপরে ওনার মধ্যে এরকমই প্রায় সময় অস্বাভাবিক আচরণগুলা দেখার পরে, ওই দিনের ঘটনার পরে মসজিদের যে ইমাম সাহেব, তারপরে ওই এলাকার একটা ভালো কবিরাজ ওনাকে দেখানো হয় নাকি। তো দেখানোর পরে মানে ভিতরে যে একটা বাজে বদ মানে জিন আসর করছিল, তো ওইটা জানা যায় আর কি ওই যে কবিরাজের সাথে কথা বলার পরে। তো ওই কবিরাজ ওনাকে ইমাম সাহেব আর কবিরাজ বলে বাসার লোকেদের যে এমন এমন হয়েছে, ওই রাত্রেবেলা যে উনি যে জায়গায় গিয়েছিল ওই জায়গায় একটা জিন ছিল। তো উনি মানে আচরণগুলা এরকম করছে যে ওই জিনগুলা নাকি ক্ষুব্ধ হয়ে গেছে, মানে ওনার প্রতি রাগান্বিত হয়ে গেছিল। তো উনি ওই যে বাঁশ দিয়ে উনি মানে লাঠিটা দিয়ে বাঁশের মধ্যে বাড়ি দিছিল, ওই টাইমে নাকি ওরা বিরক্ত বোধ করতেছিল। ওই বিরক্ত বোধের কারণে উনিকে নাকি আস্তে আস্তে ভিতর থেকে অসুস্থ করে উনিকে মেরে ফেলার মানে প্রচেষ্টা চলতেছে। তো সঠিক সময় নাকি ওই কবিরাজদেরকে বলার কারণে কবিরাজরা ধরতে পারছিল। পরে ওই জিনটার সাথে ওই
ইমাম সাহেব আর কবিরাজের নাকি কথাবার্তা হয়েছিল, তারপরে নাকি উনি রোগটা ধরতে পারছিলেন। পরে ওনাকে মানে ওইরকম ভাবে আর কোনো শাস্তি দেওয়া হয় না। তো ওই জিনটা ওনাকে ওদেরকে নাকি সবকিছুই ঘটনাগুলো খুলে বলছে যে এরকম অবস্থা। এর এই এর মধ্যে আবার ওই যে 1 সপ্তাহ সময়টা উনি খুবই অসুস্থ হয়ে পড়ছিল, ওনার হাত পা গুলা মানে কেমন জানি হয়ে গেছিল। এর মধ্যে আবার উনি স্ট্রোকের মতো করে ফেলছিল, ওনার মুখের একটা পাশ বাঁকা হয়ে গেছিল। তো এমন অবস্থায় আর কি ওনাকে সুস্থতার জন্য চিকিৎসা করা হয়, কিন্তু কোনো লাভ হয়নি। পরে ওই জিনগুলো বলছিল যে ওনার শরীর থেকে চলে যাবে। ওই কবিরাজও কিছু তাবিজ তারপরে পড়া পানি টানি ওইগুলো দিছিল, কিন্তু নাকি পরবর্তীতে ওইগুলো কোনো কাজ হয় নাই। এমনই আরো 1-1.5 মাস চলে, ওনার শরীর আরো ধীরে ধীরে শরীরের অবস্থা অবনতি হতে থাকে। পরে প্রায় 1.5 মাস সময় উনি ভালো ছিল। এক সময় উনি অনেক অসুস্থ হয়ে পড়ে, শরীর অনেক চিকন হয়ে যায়, তারপরে মানে উনি খাইতে পারতেছিল না। ওনার নাকি ক্ষুধা লাগতো, কিন্তু উনি খাওয়ার কোনো রুচি ছিল না। তারপরে উনি পাগলের মতো হয়ে গেছে। ওনাকে ভালো বড় ডাক্তারও, ওই সময়ের বড় ডাক্তারও দেখানো হয়েছিল। ওই ডাক্তারগুলো ওনার শরীরে কোনো রোগ খুঁজে পায় নাই। পরে উনি ওই 1.5 মাস সময় ভালো জীবিত ছিল, কিন্তু খুব অসুস্থ ছিল। 1.5-2 মাস পরে উনি খুব অসুস্থ হয়ে বিছানার সাথে একবারে এঁটে যান। পরে উনি অসুস্থ হয়ে মারা যায় আর কি। তো ওই মারা যাওয়ার পরে ওনাকে যখন দাফন কাফন করে, ওই দাফন কাফনের সময় অনেক সমস্যা হয়েছিল। উনি লাশটা নাকি যখন কাফনে মোড়ানো ছিল, যখন গোসল করার পরে কাফনে মোড়াইতে গেছিল, ওই টাইমও নাকি হুজুর ভয় পাইছিল। ওনার চেহারাটা হঠাৎ করে বিকট একটা চেহারা হয়ে গেছিল, আবার ঠিক হয়ে গেছিল। তো এরকম অবস্থা ছিল। তো ওই এলাকার মানুষ এই ব্যাপারটা নিয়ে অনেক ভয় পাইছিল। ভয় পাওয়ার পরে মানে সন্ধ্যার পরে যে একটা ওই যে আড্ডা টাড্ডা দিত, ওইটা কিছুটা কমে গেছিল। তো এরকম অবস্থা ছিল। আমি শুনছি যতটুকু, ওনার কিছু একটা মানে অলৌকিক ঘটনার সাথে উনি সম্মুখীন হয়েছিল। তো আমার নানুর কাছ থেকে শোনা এটাই আমার এই সপ্তাহের ঘটনা। জানি না কতটুকু গুছিয়ে বলতে পারছি, এর মধ্যেখানে আরো কিছু ব্যাপার ছিল। তো ঘটনাটা বড় হয়ে যাইতেছে বলে আমি মাঝখান থেকে কিছু কথা বলি নাই, শর্টলি বলে ফেলছি। তো এই জন্য সবার কাছে আমি ক্ষমা চাইতেছি। আশা করি সবাই শুনে মানে অনুভূত করতে পারবে যে ঘটনাটা কিরকম ছিল। তো এইগুলো সবার কাছে আমি বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ। অরণ্য ভাইয়া, তোমার প্রতি অনেক বেশি ভালোবাসা রইল। অনেক ধন্যবাদ। আমাদের নিয়মিত বন্ধু এইচএস তন্ময় আমাদের সাথে যুক্ত ছিলেন। আশা করি এভাবে আমাদের বাকি বন্ধুরাও যুক্ত হবেন। facebook.com/capitalfm 948 আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ। যারা অডিওতে পুরো ঘটনা রেকর্ড করে আমার কাছে পাঠাতে চান, তারা এক্ষুনি অডিওতে রেকর্ড করা শুরু করে দিন। আমি এক এক করে আপনাদের পাঠানো সেই ঘটনাগুলো শেয়ার করব নিশ্চয়ই। আমাদের সাথে যুক্ত হতে চাইলে পুরো ঘটনা একসাথে লিখে পাঠিয়ে দিবেন, তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। আর যদি সম্ভব হয় তাহলে এই যেমনটা বললাম অডিওতে রেকর্ড করে পাঠিয়ে দিবেন, তাহলেও ভালো। তাহলে সেটা আমার কাছে এসে পৌঁছে যাবে এবং আপনার ভয়েসেই কিন্তু বাকি সবাই আপনার পুরো ঘটনাটা শুনতে পাবে। মোহাম্মদ সোহেল রানা আমাদের পরের বন্ধু, তার ঘটনাটা শেয়ার করতে চাই। তার আগে একটু ফেসবুকে দেখি কারা কারা জয়েন করেছেন এবং কারা কারা শেয়ার করছেন। অসংখ্য ধন্যবাদ জানাতে চাই সবাইকে। নুসরাত জাহান আছেন আমাদের সাথে, সেই সাথে শুভ আছেন যুক্ত, ওয়ালাইকুম আসসালাম। মুমিন মিয়াকে দেখতে পাচ্ছি আছেন আমাদের সাথে। ফাইজুর রহমান স্বাগত জানাচ্ছি আপনাকে। সিয়াম হাসান আছেন, তিনি তাবিজের প্রতি ভালোবাসা প্রদর্শন করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ সঙ্গে থাকবার জন্য। সাজ্জাদকে দেখতে পাচ্ছি। ফেরদৌস ইসলাম মিসবা আছেন সঙ্গে যুক্ত থাকার জন্য, অসংখ্য ধন্যবাদ। সাব্বির মাহমুদ আছেন, সেই সাথে ফাইজুর রহমান বলছেন খুব ভালো লাগছে, থ্যাংক ইউ ভেরি মাচ। রয়েছেন আমাদের সাথে
সাজ্জাদের কথা বলেছি আমি, তিনি তাবিজের প্রতি ভালোবাসা প্রদর্শন করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে অন্য যারা আছেন সবাইকে আজকে তাবিজ অনুষ্ঠানটি একসঙ্গে শুনবার সুযোগ করে দিন, তাবিজের পোস্টটিকে শেয়ার করে দিন বিভিন্ন পেজে, গ্রুপে, যাতে করে সবাই মিলে একসাথে আমাদের এই আয়োজনটিকে উপভোগ করতে পারেন। আমরা পরের ঘটনায় যাই, যে ঘটনাটি লিখে পাঠিয়েছেন আমাদের বন্ধু এমডি সোহেল রানা। বলছেন, আসসালামু আলাইকুম অরণ্য ভাইয়া, প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আমি একটি ঘটনা সংগ্রহ করে পাঠাচ্ছি, আশা করি পড়ে শোনাবেন। ঘটনাটি বোরহানুদ্দিন নামক আমার এক চাচার গল্প। চাচা যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই লিখছি। আমার তখন তরুণ বয়স, খালাবাড়ি বেড়াতে গিয়েছিলাম পাশের জেলায়। সপ্তাহখানেক বেড়ানোর ইচ্ছা, কিন্তু দুদিন যেতেই আমাদের গ্রামের প্রতিবেশী এক চাচা খালাবাড়ি এসে জানালেন যে আমার বাবা অসুস্থ, আমি শীঘ্রই যেন বাড়ি ফিরে যাই। এদিকে তিনি কোনো একটা কাজে এসেছিলেন, তাই মা তাকে দিয়ে খবর পাঠালেন। তখন তো আর ফোনের ব্যবস্থা ছিল না। যাই হোক, চাচা খবর দিয়ে চলে গেলেন, আর আমি তড়িঘড়ি করে ব্যাগ গুছিয়ে ভর সন্ধ্যায় বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। বাস স্টপেজে রাত 8টা থেকে 8:30 নাগাদ পৌঁছে শুনলাম আজকের শেষ গাড়ি ছেড়ে গেছে একটু আগে। তখন তো এত গাড়ি ছিল না। বেশ চিন্তিত মনে মেইন রোডের পাশে টং দোকানে বসে পড়লাম। মনে আশা হয়তো দূরপাল্লার কোনো গাড়িতে হাত দেখিয়ে একটা সিট ম্যানেজ করে নেব। বসে বসে পায়ে ঝিঝি লেগে গেল, কিন্তু গাড়ির আর দেখা নেই। যাও 2-4টা দেখি, সেগুলো মালবাহী ট্রাক। হাত তুলেছিলাম, থামায়নি। এক এক করে দূরের গ্রামের বাতিগুলো নিভে গেল। সাথে পাল্লা দিয়ে আমার উদ্বিগ্নতাও বেড়ে যাচ্ছিল। টঙের কাস্টমাররা বাড়ি ফিরে গেছে সেই কখন। এবার দোকানদারও ঝাঁপি ফেলতে শুরু করলো। আমায় বলল, ভাই আজকের মতো ফিরে যান, এত রাতে একলা এখানে কেমনে থাকবেন? আমি বললাম, না রে ভাই, যেভাবেই হোক আমাকে আজকে বাড়ি পৌঁছাতেই হবে। মাথা নেড়ে অসম্মতি জানালাম। লোকটা ঝাঁপি বন্ধ করে চলে গেল। এবার আমি একদম একা হয়ে গেলাম। কেমন যেন গা ছমছম করছিল। বসে বসে একটু ঝিমুনিও লেগেছিল। হঠাৎ একটা গাড়ির শব্দে ধর্মড়ে উঠে একদম মাঝ রাস্তায় দাঁড়িয়ে হাত তুলে লাফাতে শুরু করলাম। ওটা ছিল একটা দূরপাল্লার বাস। আমাকে দেখে ড্রাইভার ব্রেক কষল। দৌড়ে গেটে দেখলাম বাসে শুধু ড্রাইভার আর হেল্পার। ওরা বাস চালানো শিখছে। ড্রাইভারের বাড়ি আমার পাশের গ্রামে হওয়ায় আমাকে ওরা বাসে তুলে নিল। রাত তখন প্রায় 12টা। নিশ্চিন্তে সামনের সিটে গা এলিয়ে বসে পড়লাম। মিনিট 15 যেতেই ড্রাইভার ব্রেক কষল। সামনে মুখ বাড়িয়ে দেখি জন চারেক লোক একটা ছোট্ট লাশ কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। গাড়ি থামাতেই ড্রাইভার বলল, ভাই আমাদের গ্রামের গোরস্থানে বেশ পানি জমেছে, তাই এই বাচ্চাটাকে সামনের ফুলতলির গোরস্থানে নিয়ে যাব, যদি আমাদের একটু দয়া করে নামিয়ে দাও। তো বলে রাখি, ফুলতলির ওই এলাকাটা বিখ্যাত আর উঁচু কবরস্থান, সচরাচর সেখানে পানি জমে না। যাই হোক, ড্রাইভার ওদের তুলে দিল। গাড়িতে কিছু লাইট জ্বলছে, কিছু নেভানো। গাড়ি চলছে, আমিও কিছুটা ঝিমুচ্ছি। হঠাৎ কটর মোটর টাইপের, মানে কুকুর বিড়াল হাড়গোড় চিবালে যেরকম একটা আওয়াজ হয়, এরকম একটা শব্দ কানে গেল। প্রথমে মনে করলাম বাইরে থেকে আসছে, পরে মনে হলো গাড়ি তো রানিং, তার মানে শব্দটা গাড়ির ভেতর। কোন কুকুর উঠে পড়ল নাকি? 7-5 ভাবতে ভাবতে গাড়ির মাঝ বরাবর ড্রাইভারের সামনেই একটা লুকিং গ্লাস থাকে, তাতে চোখ গেল। যা দেখলাম আজও বলতে পারি না। দেখলাম ওই লোকগুলো বাচ্চার লাশটাকে কয়েক টুকরো করে বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। কেউ গাড়িতে আছে কি নেই সেই ব্যাপারে ওরা একেবারেই চিন্তিত না। বেশ ভয় পেয়ে গেলাম। এ দৃশ্য দেখে মাথা ঠান্ডা রাখা কঠিন, তবে মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে বুকে সাহস এসে গেল। যত দোয়া দরদ জানতাম সব পড়তে শুরু করলাম। বুঝলাম পিশাচের পাল্লায় পড়েছি। আজকে বেঁচে ফিরলে ভাববো আমি সৌভাগ্যবান। যাই হোক, ঠান্ডা মাথায় থাকতে হবে।
তাকিয়ে দেখি হেল্পার মন্ত্রমুগ্ধের মতো ওই লুকিং গ্লাসে তাকিয়ে আছে। জাস্ট জমে গেছে। ড্রাইভার সামনে তাকিয়ে আছে। আল্লাহকে ধন্যবাদ দিচ্ছিলাম আর দোয়া করছিলাম যেন সে লুকিং গ্লাসে না তাকায়, তাহলে আজকের অ্যাক্সিডেন্ট কেউ আটকাতে পারবে না। এক লাফে ড্রাইভারের পেছনের সিটে চলে আসলাম। বসার সাথে সাথে হেল্পার লাফ দিয়ে এসে আমার পাশে বসল। ওর শরীর তখন থরথর করে কাঁপছে। শক্ত করে ওর হাত চেপে ধরে কানের কাছে মুখ নিয়ে বললাম, খবরদার ড্রাইভারকে কিছু বলো না, যত দোয়া দরুদ জানো সব পড়ো। ওর গলার গামছাটা নিয়ে পিছনে না তাকিয়ে দাঁড়িয়ে লুকিং গ্লাসটা ঢেকে দিলাম। আমি চাচ্ছিলাম কোনোভাবেই যেন ড্রাইভার বিষয়টা না টের পায়। ড্রাইভার ঘাড় না ঘুরিয়ে জানতে চাইলেন, কি ব্যাপার? বললাম, চোখে আলো রিফ্লেক্ট করে। বলে, লাইট অফ করি? আমি বললাম, না ভাই, লাগবে না। বলে ড্রাইভার গাড়িতে মনোযোগী হলো। রাত বলে অনেক বেশি কনসেন্ট্রেশন নিয়ে গাড়ি চালাতে হচ্ছে বলেই রক্ষা। ওদিকে হেল্পারের অজ্ঞান হবার দশা। সমানে আয়াতুল কুরসি পড়ছি, আরেকবার নিজের গায়ে, একবার হেল্পারের, আরেকবার ড্রাইভারের গায়ে ফু দিচ্ছিলাম। ভেতরে ভেতরে আমিও হজম হয়ে যাচ্ছিলাম। তখন পিছন থেকে হালকা কটমট শব্দ আসছে। গাড়ি ফুলতলি গোরস্থানে আসতেই ড্রাইভার গাড়ি থামিয়ে দিল। আমি আগ বাড়িয়ে বললাম, ভাই নামেন। ফুলতলি চলে এসেছে। ওরা চারজন কোলে লেগবেগ সাদা কাফনের কাপড়টা নিয়ে নেমে পড়ল। একটু খেয়াল করলে বোঝা যায় ওতে কিচ্ছু নেই। ওরা নামতে আমি উঠে গেট লক করে দিলাম, আর বাইরের দিকে তাকাতে একজন বলে উঠল, বড় কোনো মুরব্বীর দোয়ায় বেঁচে গেলি। তখন ক্রোধান্বিত স্বর, এত ক্রোধান্বিত স্বর আমি আজ পর্যন্ত শুনিনি। বাঘে ফেলে আমাকে মনে হয় ছিঁড়ে ফেলত। আর চোখ তখন টকটকে লাল, যা মানুষের চোখ হওয়া সম্ভব না। ড্রাইভার জানতে চাইলেন গেট লক করলাম কেন। বললাম, ভাই রাত বিরাতে আর কাউকে গাড়িতে উঠিও না, এদিকটা ভালো না, গাড়ি জোরে টানো। সে আর কিছু না বলেই চালাতে শুরু করলো। আমি কিন্তু তখনও দোয়া দরুদ পড়ছি। অবশেষে রাত 3টায় গ্রামের পাশে এসে পৌঁছলাম। পাশেই ওদের গ্রাম। ওরা আর সামান্য একটু যাবে। নামার আগে হেল্পারকে নিষেধ করলাম আজ যেন ড্রাইভারকে কিছু না বলে। 3-4 দিন পর স্থানীয় পেপারে নিউজ দেখলাম যে রাত 1টা-1:30 নাগাদ একটা নবিশ ড্রাইভার আর হেল্পার সহ ফুলতলির কিছু আগে একটা বাস খাদে পড়ে গেছে। দুজনের কেউ বাঁচেনি। যে যাই বলুক, আমি জানি এমনটা কেন হয়েছে। এখনো আমাদের ওই এলাকায় প্রায়শই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। ওই পিশাচগুলো তো আজও জায়গাটা ছেড়ে যায়নি, শুধু মানুষের ঘনবসতির জন্য দাপট কমিয়েছে একটু। সোহেলান, আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করবার জন্য। আশা করি সবার খুব ভালো লেগেছে। আরো কিছু ঘটনা আছে, এক এক করে সবগুলো ঘটনা শেয়ার করব আমাদের সাথে। যদি কেউ ফোনে যুক্ত হতে চান, আমাদের সেই অপশনটি ওপেন আছে। আপনি চাইলে ফোনে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। তবে সেক্ষেত্রে আগে থেকে একটু বলবো, আপনি যেন ঘটনাটি আগে থেকে গুছিয়ে রাখেন এবং একটা মোটামুটি নির্জন জায়গায়, যেখানে খুব বেশি নয়েজ হবে না এবং খুব শান্তি মতো আপনি কথা বলতে পারবেন, সেরকম একটি জায়গায় আপনি বসে সেই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করবেন। তাহলে সবাই মিলে এই আয়োজনটিকে একসাথে উপভোগ করতে পারবেন। নুসরাত জাহান, নিস্তব্ধ হাসি আছেন, নাইম আছেন আমাদের সাথে, সাজ্জাদ আছেন, সেই সাথে রয়েছেন তানিয়া, তানু, আরো আছেন বেশ কিছু বন্ধু, তাদের কথা বলছি। রয়েছেন সাব্বির, তিনি বলছেন ভয় লাগছে, আছেন ভালো লাগছে, গল্পটা ভয়ঙ্কর, সাজ্জাদ জানিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে।
সঙ্গে থাকবার জন্য। তাবিজ আপনার আমাদের সবার আয়োজন, আশা করি আপনার উপস্থিতিতেই তাবিজ পূর্ণতা পাবে এবং পূর্ণতা পায়, তাই প্রত্যাশা করব আপনি যেন আমাদের সাথে যুক্ত হন। ছোট্ট করে একটা অডিও আপনাদের সামনে এবার প্লে করতে চাই, যিনি পাঠিয়েছেন। তার নাম নিঝুম আক্তার, দেখি তিনি কি বলছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি নিঝুম আক্তার। জি। আর আজকে আমি যে ঘটনাটা তাবিজে শেয়ার করতে চাই, এটা হচ্ছে আমার লাইফের একটি এক্সপিরিয়েন্স করা ঘটনা। সো আমি আশা করছি সবার অবশ্যই ভালো লাগবে। তো অরণ্য ভাইকে অনেক অনেক ধন্যবাদ। অরণ্য ভাইয়া সবসময় আমি তাবিজের সাথে থেকেছি। সো যেহেতু আমি বিএসএস সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট, পড়াশোনার চেয়ে আমি একটু বেশি রিডিউ শুনি, তো আমি আমার গল্পটি শুরু করতে চাই। তো আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন আমি অনেক ছোট ছিলাম, তো আমি নানি বাড়ি থেকে পড়াশোনা করতাম। তো একদিন স্কুল থেকে ফিরতে অনেক দেরি হয়ে যায়, প্রায় 4:30টার বেশি বেজে যায়, 5টা বাজে আমার মনে আছে। সো 5টা বাজে আমি যখন রাস্তা দিয়ে আসতেছি, আমাদের ওই রাস্তার পাশে একটি বট গাছ ছিল। তো আমার কাছে মনে হলো যে বট গাছের সাইডে কে যেন ঝমঝম করে আওয়াজ করতেছে গাছের মধ্যে। বাট আমি যখন ফিরে চাই যে কি ব্যাপার, এরকম ঝমঝম করতেছে কেন, তো আমি ফিরে যে গাছের দিকে দেখি যে কিছু নেই। তো আবার আমি পথ চলতেছি, আবার আমার কাছে ঝমঝম কিছু আমি ফিল করতেছি আমি। সো আমার কাছে মনে হচ্ছে আমি কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস আমি ফিল করতেছি, বাট আই ডোন্ট নো এটা সত্যি কিনা। সো আমি হেঁটে চলছি। সো তারপরে অনেক রাস্তা যাওয়ার পরে আমি বাসায় চলে গেলাম, প্রায় আসর আজান দিয়ে দিছে। তো আসর আজানের পরে আমি যখন বাসায় ঘুমোতে যাই, তো রাত হয়ে যায়, লাইট অফ করে দেয়। আর আমি আমার যে ঘরে থাকতাম আমি একলাই থাকতাম, কারণ হচ্ছে আমার সাথে মা বাবা থাকতো না, তারা আলাদা রুমে থাকতো। তো আমি যেহেতু ছোট ছিলাম, সো আমার ছোটকাল থেকে অনেক সাহস, আমার একলা ঘুমানোর অভ্যাস আছে। তো তখন আমি ক্লাস 4-এ পড়েছিলাম, আমার কোনো ভাই বোন ছিল না, আমি একলাই ছিলাম। তো ঘুমায় এসে রয়েছি, তো এখন সাডেনলি আমার কাছে মনে হচ্ছে রাত তখন 3:30 বাজে। আমার অনেক ওয়াশরুমে যাওয়া প্রয়োজন ছিল। তো ওয়াশরুমে যাওয়ার জন্য আমি যেই ওয়াশরুমের দরজায় নক করেছি, তো আমার কাছে লাগতেছে আমি দরজাটা খুলতে চাইতেছি, বাট খুলতে দিতেছে না আমাকে, কেন জানি সামনে থেকে আটকে ধরে রাখছে কিনা এরকম একটা ফিল হলো। তো এরকম ফিল হইতাছে। তো আমি যাই হোক, আমি অনেক ভয় পাইছি, যেহেতু ছোট ছিলাম, ক্লাস 4-এ ছিলাম তখন, আমার বয়স তেমন ছিল না, 9-10 বছর ছিল। তো এইরকম মা আব্বুকে চিৎকার করে যখন ডেকে আনি, তখন তারা দেখে যে সব কিছু একদম নর্মাল আছে। তো আমি আমার ঘরে ঘুমিয়ে পড়ি। তো উইদাউট ইউজিং ওয়াশরুম, আমি ওয়াশরুম ইউজ না করি ঘুমিয়ে এসে পড়ি। তো আমার আবারও ওয়াশরুমে যাওয়ার জন্য আবার আমি ওয়াশরুমে যাওয়ার চেষ্টা করলাম। তো এবার ভাবলাম যে আম্মু আব্বু তো বলছে কিছু নাই, তো আমি যাই ভিতরে। তো ওয়াশরুমের ভেতরে গিয়ে দেখলাম একটি মহিলা চুল ছাড়া আমাদের যে ওয়াশরুমের কমোড ছিল, সো কমোডের মধ্যে বসে আছে। তো তার চুল দিয়ে মুখটা পুরো ঢাকা, দেখা যাচ্ছে না কিছু, শুধু দেখা যাচ্ছে তার হাতগুলো দেখতেছি সাদা, একদম বড় বড় হাতে যে চারিগুলো ছিল, ঠিক আছে, অনেক এতটা বড় যে পাও ছুঁয়ে যাচ্ছে। তো এসব দেখে আমি খুবই ভয় পাইছি। তো আম্মা আব্বুকে গিয়ে ঘটনাটা বলছি। তো আম্মা বলতেছে যে এটা হয়েছে। তো তো সেদিন রাতে আমার অনেক জ্বর আসছিল। তো এরপরে তাবিজ টাবিজ দিচ্ছে আমাকে। তো তারপরে আরো আমি আর কখনো একলা ঘুমাইনি। তো আমার সাথে আমার চাচাতো বোন বা আমার মা সবসময় থাকছে। এরকম অ্যাক্টিভিটিস, এটা আমার জীবনের সবচাইতে ভয়ানক একটা অ্যাক্টিভিটিস ছিল, প্যারানর্মাল অ্যাক্টিভিটি। জানি না সবার কাছে কেমন লাগছে। অ্যান্ড থ্যাংক ইউ অরণ্য ভাইয়া, আপনাদের শোটা আমি অলওয়েজ অনেক দেখি, অনেক শুনি, খুব ভালো লাগে। সো থ্যাংকস টু এভরিওয়ান।
ওকে, আর অন্য ভাইয়াকেও খুব সুন্দর তার ভয়েসটা। তো সব ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফিজ। অনেক ধন্যবাদ নিঝুম আক্তার, আপনার এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করবার জন্য। প্রত্যাশা করব এরপরেও যদি সম্ভব হয় অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। নূর আছেন আমাদের সাথে, নিলয় আছেন। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সেই সাথে কারি ইয়াসিন আহমেদ আল আইনি আছেন আমাদের সাথে। তিনি একটি অডিও পাঠিয়েছেন, সেটি একটু ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করতে চাই। তারপর আরো কিছু ঘটনা আছে আমাদের কাছে পাঠানো, সেই ঘটনাগুলো একটু শেয়ার করব। আমাদের কারি ইয়াসিন ভাইয়ের এই ঘটনাটি একটু শেয়ার করে দেখি। খুব ছোট ঘটনা, তারপর আশা করি আপনাদের ভালো লাগবে। শুনুন, তারপর আবার আসছি, আমি সঙ্গে আছি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম। আমি যে ঘটনা আপনাদের কাছে বলতেছি এখন, সেটা হলো আমার মাদ্রাসা জীবন থেকে শুরু। জি। তো আমি ঢাকা মধ্যপাড়ায় লেখাপড়া করি। হ্যাঁ, পাশাপাশি একটা কোম্পানির ইটমেটিশিয়ান হিসেবে আছি। তো ওই জায়গায় আমি যে সময় মাদ্রাসায় শুইতাম, ওই আপনার নিচতলায় সবসময় রাত্রে আমি থাকতাম দোতলা, কিন্তু নিচতলা সবসময় একটা আওয়াজ হইতো সবসময়, অর্থাৎ বলা যায় দরজায় জিকিরের আওয়াজ। তো আমি একদিন এটা শুনতেছি, তো শোনার পরে প্রতিদিন শুনি এটা। তো আমি বলতেছি, আমার আর একজন ছাত্র ভাই ছিল, তো আমি বলছি, মাহমুদ আমি তো মাদ্রাসায় ঘুমাই না, তারপর আজকে থাকছি, কিন্তু দেখা যাইতেছে কি এখন নিচে কে জানে জিকির করে। তো আমার মনে হয় ভাইয়া যে মাহমুদ ব্যাপারটা বুঝতে পারছে, তো ও বোঝার পরে আমাকে কিছু বলে না। তারপরে আমি একদিন কি করলাম, আমি বলছি ও যদি এত গুরুত্ব না দেয় তাহলে আমি নিজেরটা নিজেই তাহলে দেখবো আজকে। তো আমি ওই দিন সজাগ রয়েছি, বৃহস্পতিবার দিন রাত্রে আমি সজাগ রয়েছি। তো দোতলা থেকে আবার আপনার একটু ফাঁক জায়গা আছে, ওইটা দেখা যায়। নিচতলা কি হয় পুরোটা দেখা যায় না, একটু খালি মিম্বর সোজা যায়, ওই জায়গাটা একটু দেখা যায়। আচ্ছা। পরে ভাইয়া আমি একদিন ওই রাত্রে যে সময় 4টা কি 5টা বাজবে, ওই সময় ভাইয়া দেখতেছিলাম যে আবার আজকে জিগের আওয়াজ শোনা যেতেছে। তো আমি কি করলাম, আস্তে করে উকি মারলাম, দেখলাম যে অনেকগুলো সাদা কাপড় পরা মানুষ তারা নামাজ পড়তেছে। তো পরে আমি মাহমুদকে ডাক দিলাম, আমরা দুজন মিলে আমরা নিচতলা গেলাম মসজিদে। যাওয়ার পরে মসজিদের চাবি ছিল মুয়াজ্জিন সাহেবের কাছে। তো মুয়াজ্জিন সাহেব বলছে, এই তোমাদের এখানে কি? তারপরে আমরা বলছি যে আপনি একটু চাবিটা দেন, আমরা একটু নামাজ পড়তে। এই কথা বলে আমি চাবিটা ধরছি। পরে চাবি খোলার পরে দেখতেছি ওনারা নামাজ পড়তেছে। আমি যে বসে রয়েছি, আমি ওদেরকে আমি এই নিয়ত করে বসছি যে আজকে ওনাদেরকে আমি এই ব্যাপারটা আমি বলবো যে আপনারা কেন প্রতিদিন রাত্রে জিকির করেন। কিন্তু ভাইয়া আমি ওই সময় জানতাম না যে তারা খারাপ কিছু ছিল। তারপরে আমি বসে রয়েছি, পরে ওনারা নামাজ পড়ছে। পড়ার পরে আমাকে একজন বলে, তোমাদের এখন কি সময়, এখন তোমরা কেন আসছো মসজিদে? তোমাদের এখনো ফজরের নামাজের সময় হয় নাই, ঠিক আছে? তাহলে এখন তোমরা কি করতেছো? তো পরে আমি বললাম যে আপনারা কে বলার পরে একজন পিছের দিকে তাকালো। ভাই আমি কি বলবো, এত ভয়ঙ্কর একটা চেহারা দেখলাম। পরে আমি ওই জায়গায় সেন্সলেস হয়ে যাই। তারপরে পরের দিন আমি সকালবেলা আমার জ্ঞান ফিরে, তো পরে দেখি আমি মাদ্রাসায়। ধন্যবাদ ভাইয়া। আর যদি আমার এই অডিওটা ভালো লাগে, আপনি যদি প্রচার করেন, তাহলে আমি দ্বিতীয়বার আরেকটা ঘটনা পাঠাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিশ্চয়ই আমি প্রত্যাশা করি যেন আপনি আপনার পরের ঘটনাটি অবশ্যই আমাদের সাথে শেয়ার করেন। রিমঝিম বর্ষা আছেন আমাদের সাথে। অর্ণব ভাইয়া, তুমি কি আমার ঘটনাটা পড়ে শোনাবা না? আছে রিমঝিম বর্ষা, আপনি এটা শুধু ইংরেজিতে যেভাবে লিখেছেন আমার জন্য একটু কঠিন সেটা পড়াটা। আপনি কি আপনার নিজের কণ্ঠে রেকর্ড করতে পারেন কিনা, ঠিক যেমন করে কিছুক্ষণ আগে নিঝুম আক্তার তার ঘটনাটি পাঠিয়েছেন, তাহলে সবচেয়ে ভালো হয়। আপনার পুরো ঘটনাটি আমি আমাদের সব বন্ধুদের সাথে পাঠিয়ে দিতে পারবো, শেয়ার করতে পারবো। একজন জিজ্ঞেস করেছেন, আবু সুফিয়ান শিহাব বলছেন ঘটনাটি ভয়েসে পাঠানো যাবে কিনা। নিশ্চয়ই, আপনি চাইলে পুরো ঘটনা একসাথে অডিওতে রেকর্ড করে আমাদের কাছে এক্ষুনি পাঠিয়ে দিতে পারেন। সেই ঘটনাটি আমি আমাদের সব বন্ধুদের সাথে শেয়ার করতে পারবো। আর যদি আমাদের সাথে নতুন কেউ যুক্ত হয়ে থাকেন, তাদের জন্য বলতে চাই, তাবিজ আমাদের নিয়মিত একটি শো, যেখানে আমরা আমাদের জীবনের সেই সব অদ্ভুত ঘটনাগুলো এক এক করে শেয়ার করি, যার ব্যাখ্যা বিশ্লেষণ আমরা স্বাভাবিক বিজ্ঞানের ভাষায় করতে পারি না। আমাদের জীবনের সেই ঘটনাগুলো এক এক করে আমরা উপস্থাপন করি। আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। জরুরি নয় যে সেই ঘটনা আপনার সাথেই ঘটতে হবে, অথবা আপনার বন্ধু আত্মীয় স্বজন, এমন হতে আপনি কারো কাছ থেকে শুনেছেন, সেই ঘটনাটিও চাইলে আমাদের সাথে আপনি শেয়ার করতে পারেন। পুরো ঘটনা একসাথে আমরা তাবিজ অনুষ্ঠানে শুনবো।
আর এই মুহূর্তে নেব ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো আবারও আপনার পাঠানো সেই ঘটনাগুলো নিয়ে। শুনতে থাকুন ক্যাপিটাল FM 94.8। বিরতির পর আবারও ফিরছি রহস্য রোমাঞ্চের দুনিয়ায়। Capital FM। সারা দেশে মায়েদের আস্থার বসু একেবারে তাই। শনিবারে বিশেষ আয়োজন তাবিজে জাহান অরণ্য আরো একবার যুক্ত হয়েছে আপনার সাথে facebook.com/capitalfm 94 জয়েন করে আপনার উপস্থিতি আমাদেরকে জানিয়ে দিন। সেই সাথে টেক্সট করতে চাইলে CFM স্পেস আপনার নাম সঙ্গে লোকেশন লিখে আপনার যে কোনো কমেন্ট পাঠিয়ে দেবেন 26969 নম্বরে, সেটা আমার কাছে এসে পৌঁছে যাবে। বেশ কিছু বন্ধু আছেন, এক এক করে সবার ঘটনাগুলোই আপনার সাথে আমি শেয়ার করব। ওকে, আমাদের রিমঝিম বর্ষা, তার ভয়েস একটু প্রবলেম আছে বলছে, আমি চেষ্টা করছি তার পাঠানো ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম ঐশী।
আমি আপনার নিউ ফ্রেন্ড, তো আমি আছি আজকে একটা ঘটনা বলতে চাই। যাই হোক, আমি ঘটনাতে যাই। আমার বাড়ি ডেমরা, ঢাকা। তো আমার যখন নতুন বিয়ে হয় তখন বিয়ের 1 মাস পর আমার সাথে ওই ঘটনাটি ঘটে। আমাদের ওইখানে একটা নদীর ঘাট আছে, তো ওইখানে আমি কাপড় চোপড় শুকিয়ে দিয়েছিলাম। তারপর আমি সন্ধ্যায় কাপড় চোপড় আনতে যাই, তো তখন আমার সাথে কিছু হয় নাই, কিন্তু রাত 10টার দিকে প্রথমে আমার শ্বাসকষ্ট হয়, তারপর আমার হাত পায়ে খিঁচ উঠে যায়। তো আমার শ্বশুর বাড়ির লোকেরা ভয় পেয়ে যায়। তারপর তারা কবিরাজ খবর দেয়। তারপর উনি আমাকে দেখে এবং দেখার পর উনি আমার বড় ননাসকে দুধ আনতে বলে। দুধ এনে আমাকে খাওয়ানোর চেষ্টা করে। তারপর স্বর্ণরূপার পানি খাওয়ালো এবং খাওয়ানোর পর আমাকে কি যেন পরে ফু দিল। তারপর একটা তাবিজ দিল আমার গলায়। দেওয়ার পর আমার ফ্যামিলিকে বলল ওকে সমস্যা পেয়েছে, অমাবস্যা পেয়েছে। আচ্ছা, আর ওর উপর জিন নজর দিয়েছে, আর বলল ওকে কখনো একা বাহিরে যেতে দেবেন না, এবং বলল যে তো ভাইয়া এটাই ছিল আমার ঘটনা, আর সবাইকে বলছি আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ হাফেজ। আর এইগুলা কিছু আমার মনে নাই, আমি আমার ফ্যামিলি থেকে শুনেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে ঐশী। যুক্ত থাকবেন এভাবে আশা করি, তাতে করে আমরা আমাদের নতুন কিছু বন্ধুকে সঙ্গে পাবো এবং তাদের পাঠানো ঘটনাগুলো এক এক করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। আমাদের পরবর্তী বন্ধুর ঘটনায় চলে যাই। যিনি আমাদের কাছে পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ ইমরান হোসেন। আসসালামু আলাইকুম অর্ণ ভাইয়া, আমি মোহাম্মদ ইমরান হোসেন, তাবিজের নিয়মিত একজন শ্রোতা। নারায়ণগঞ্জ থেকে বলছি। আজকে যে ঘটনাটি বলবো সেই ঘটনাটি আমার এলাকার এক বড় ভাইয়ের থেকে শোনা। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। আমি বড় ভাইটির মতো করেই বলার চেষ্টা করছি। এই গল্পটির ঘটনা ঘটেছিল প্রায় 25-30 বছর আগে। আমার বড় খালু মির্জাপুর নামক এক গ্রামে বাস করতেন। তিনি প্রতিদিন প্রায় 10 কিলোমিটার পথ হেঁটে শহরের বেসিক এলাকায় কাজ করতে আসতেন। খুব সাহসী এবং পরিশ্রমী ছিলেন। বড় খালু খুব ভোরে আজান দেওয়ার আগে ঘুম থেকে উঠে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হতেন। তখন গ্রামের রাস্তা পাকা ছিল না, আর এখনকার মতো গাড়িও রাস্তায় চলাচল করতো না, তাই খালু হেঁটেই শহরে কাজ করতে যেতেন। আবার শহর থেকে কাজ শেষ করে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যেত, আর এভাবে কষ্টে জীবন চলছিল তার। প্রতিদিনের মতো একদিন কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। তখন ছিল শীতকাল। সেদিন খুব বেশি ঠান্ডাও পড়েছিল, তার সাথে কুয়াশা পড়ে চারিদিক তেমন ভালো একটা দেখা যাচ্ছিল না। খালু চাদর গায়ে জড়িয়ে ধুলো মাখা পথে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। রাত তখন বেশি হয় না, কিন্তু শীতের রাত, তাই কেউ বাইরে নেই। মাঝে মাঝে দূর থেকে শিয়ালের একটা করুণ সুর ভেসে আসছে। হঠাৎ খালুর চলার পথে তার সামনে কিছু একটা কাফনের মতো, লাশের মতো কোন মৃত মানুষ যেন তার সামনে শুয়ে আছে, কিন্তু ঘন কুয়াশার কারণে সে ভালো করে দেখতে পেল না। তবে ওটা যে সাদা কিছু হবে তা বুঝতে পারল। সে ভয় না পেয়ে সামনের দিকে হাঁটতে লাগলো, কিন্তু কাফনের লাশটা যেন তার সামনে পথ আগলে দাঁড়িয়ে আছে। খালু ছিলেন খুব সাহসী, তাই চিন্তা করলো সামনে সাদা জিনিসটা কি সেটি সে দেখবে, কোন মানুষ নাকি অন্য কিছু। খালু যত সামনে এগিয়ে যায় কাফনের লাশটাও সামনেই থাকে। সামনে থেকে কিছুতেই দূর হচ্ছে না। তখন খালুর মনে কিছুটা ভয় অনুভব করছে। এভাবে কিছু দূর যাওয়ার পর সেই সাদা জিনিসটাকে স্পষ্ট দেখতে পেল, আর তখন যা দেখল, একটা সাদা কাফনে চকলেটের মতো করে মোড়ানো লাশ তার সামনে দাঁড়িয়ে আছে। খালুর হাত পা তখন স্থির হয়ে শরীরটা ঘামতে শুরু করল। সে তখন চিন্তা করলো সামনের দিকে এগিয়ে যাবে নাকি পিছিয়ে দৌড় দেবে, কিন্তু তিনি ছিলেন খুব সাহসী, তাই বুকে সাহস নিয়ে এক পা দোপা করে সামনের দিকে এগোতে লাগলেন। চোখের পলকে হঠাৎ লাশটি উধাও হয়ে গেল। খালু একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল, আর কোনো দিকে না তাকিয়ে জোরে জোরে সামনের দিকে হাঁটা শুরু করল। এখানে শেষ নয়, কিছু দূর যেতে আবার সেই লাশটা খালুর সামনে পথ আগলে দাঁড়িয়ে পড়ল, ঠিক আগের মতো করে।
কালু চিন্তা করলো এখন সে বাড়ি যাবে কি করে। রাস্তার আশেপাশে কোনো বাড়ি নেই যে সে সেই বাড়িতে আজকে রাতটা আশ্রয় নেবে। তবে কিছুটা দূরে একটা ছোট দোকান আছে, আর সেই দোকানেই দোকানদার রাতে শুয়ে থাকে। তাই সে চিন্তা করলো যেভাবেই হোক ওই দোকান পর্যন্ত তাকে যেতেই হবে। দোয়া কালেমা পড়তে যখন দোকান সামনে আসলো, দোকানদারকে জোরে জোরে ডাকতে শুরু করলো। খালু ডাক শুনে কিছুক্ষণ পর দোকানদার দরজা খুলে বেরিয়ে এলো, আর খালুর ওপর রাগান্বিত হলো এই বলে, এই লোক এত রাতে ডাকাডাকি করছে কেন? খালু তখন বলল, ভাই আগে আমাকে আপনার দোকানে আশ্রয় দেন, পরে আপনাকে সব বলছি। পরে দোকানদার খালুকে সেই রাতের জন্য তার দোকানে আশ্রয় দেয়। এরপর সকাল হলে খালু বাড়ি ফিরে যায়। তারপর সেই শহরের কাজটাও ছেড়ে দেয়, আর কোনোদিন রাতে ওই পথ দিয়ে চলাচল করে না। ঠিকমতো গুছিয়ে লিখতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের বন্ধু হিসাবে যুক্ত আছেন, নিশ্চয়ই এভাবেই আমাদের সাথে যুক্ত থাকবেন এবং প্রত্যেক সপ্তাহে আপনার উপস্থিতি প্রত্যাশা করছি যেন আপনি আমাদের সাথে যুক্ত হয়ে যান। এবারে একটা ফোন কল নিতে চাই। facebook.com/capitalfm948 আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে যারা যুক্ত আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে যারা এখনো জয়েন করেননি, প্রত্যাশা করছি আজকের তাবিজের লাইভ অডিও স্ট্রিমিংটিকে সব বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন বিভিন্ন পেজে, গ্রুপে। সবাই যেন একসাথে আমাদের আয়োজনটিকে উপভোগ করতে পারেন। আর সরাসরি কল করতে চাইলে 0255036659। আচ্ছা, যেটা একেবারে শেষের দিকে এই ঘন্টা, সুতরাং পরের ঘন্টায় আমরা কলে যাব। সুতরাং কে কল করবেন একটু আগে থেকেই গুছিয়ে রাখুন, রেডি করে রাখুন, যাতে করে আপনার পাঠানো ঘটনা পেয়ে যায় অথবা আপনার সাথে সরাসরি কথা হয়ে যায়, এবং কি ঘটনা আপনি শেয়ার করবেন সেই ঘটনাটি যেন আমরা সবাই স্পষ্টভাবে শুনতে পাই। ফেসবুকে জয়েন করবেন, সেখানেও আপনি চাইলে অডিওতে আপনার নিজের জীবনের ঘটনা শেয়ার করতে পারেন। তার জন্য আরেকবার নিয়মটা একটু বলে দিই। facebook.com/capitalfm948 আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে আপনি পাঠিয়ে দেবেন। ইনবক্সে পাঠালে সবচেয়ে ভালো হয়, যদি সম্ভব হয় অডিও, আবারও বলছি অডিওতে রেকর্ড করে পাঠালে আরো বেশি ভালো হবে। আপনার নিজের কণ্ঠে পুরো ঘটনা আমরা সবার সাথে শেয়ার করতে পারব। যাই হোক, আমাদের সাথে আরো বন্ধু আছেন একদম। আচ্ছা, দ্বিতীয় ঘটনা পাঠিয়েছেন কারি ইয়াসিন। আমি এই ঘন্টার একদম শেষের দিকে, আমাদের হাতে খুব বেশি সময় নেই, সুতরাং নতুন ঘন্টায় গিয়ে আমি সেই ঘটনাগুলো আপনাদের জন্য উপস্থাপন করব। আর যারা যারা যুক্ত আছেন তাদের নামগুলো একটু প্রাপ্তি স্বীকার করতে চাই। হেলাল আছেন মিরপুর 1 থেকে, ভয়ঙ্কর গল্প আছে। আর আচ্ছা হেলাল ভাই, আপনাকে বলতে চাই পুরো ঘটনা আপনি অডিওতে রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন, অথবা চাইলে আপনি তাবিজ অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন, এবং তার জন্য আমাদের অফিসে আপনি সরাসরি চলে আসবেন, আপনাকে আমাদের স্টুডিওতে আমরা ইনভাইট করব। যাই হোক, আছেন মারুফ আহমেদ, বলছেন লাভ ইউ জাহান অর্ণ ভাইয়া, লাভ ইউ ক্যাপিটাল FM 94.8, লাভ ইউ তাবিজ, খুব ভালো লাগছে, ভয়ও পাচ্ছি ভাইয়া। সকাল আছেন বন্দর থেকে, হ্যালো সকাল। হারুন আছেন গাজীপুর থেকে, তিনি তাবিজকে ভালোবাসেন জানিয়েছেন। বিপ্লব আছেন, তিনি সঙ্গে আছেন গাজীপুরের। হারুনকে দেখতে পাচ্ছি। মিম আছেন ঢাকা থেকে, ইমাকে দেখতে পাচ্ছি নরসিংদী থেকে যুক্ত হয়েছেন, বসুন্ধরা থেকে একজন যুক্ত হয়েছেন, মুনির আছেন আমার সাথে, ফাইজা আছেন রূপগঞ্জ নারায়ণগঞ্জ থেকে, সুরাইয়া সাবরিন আছেন ময়মনসিংহ থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সঙ্গে থাকবার জন্য। ঠিক এভাবে যুক্ত থাকবেন। যারা পুরো ঘটনা একসাথে শেয়ার করতে চান তাদেরকে বলবো যে যদি শেয়ার করেন তাহলে একসাথে লিখে পাঠালে ভালো হয়। অনেকে আছেন ভেঙে ভেঙে ঘটনা পাঠান, তাহলে কিন্তু সেই ঘটনা পুরোটা আমরা একসাথে পাই না, এবং আমাদের বন্ধুরাও কিন্তু তাবিজের পরিপূর্ণ স্বাদ থেকে বঞ্চিত হন। তাই প্রত্যাশা করব পুরো ঘটনা একসাথে লিখে পাঠাবেন, আর যদি সম্ভব হয় তাহলে অডিওতে রেকর্ড করে পাঠালে তো আরো ভালো। আমরা ফোন কল নেব, সেই সাথে কিছু অডিও ক্লিপস রয়েছে যারা পাঠিয়েছেন, সেগুলো এক এক করে শেয়ার করব। তবে যেহেতু এই ঘন্টা একেবারে শেষের দিকে, আমরা পরের ঘন্টায় ফিরে আসবো। ফেসবুকে যারা যারা যুক্ত আছেন তাদের কিছু নাম আমি একটু প্রাপ্তি স্বীকার করতে চাই। কিশোরগঞ্জ থেকে আছেন সানি রয়েছেন, রিয়াদ কিশোরগঞ্জের, সেই সাথে আয়নাল হোসেন জুয়েল আছেন, সেই সাথে আরো যারা রিয়াক্ট করে যুক্ত আছেন
আমি তাদের দিকে একটু নজর দিতে চাই। স্যাম হৃদয় আছেন, যে এইচ জয়নাল, আশিক রয়েছেন, রূপম, এনামুল হক, পারভেজ, সবুজ হোসাইন, হজরত ভাই, দেওয়ান সায়েম রয়েছেন, আরমান হোসেন অপু, ইসমাইল শেখ, তামিম আছেন, লোমাইয়া, সেই সাথে মাহবুবুল হক, মুমিনুল, আফসানা রয়েছেন, খোকন রয়েছেন, ইমন, পলাশ, শাকিল, সুইট বাসার, শান্ত, ফারদিন, অনুপম, রনি, ইমাম হুসাইন, শাহনওয়াজ, সামি, সেনুরিটা, কাফিল, নীল আকাশ, আরো অনেক বন্ধু। এই ঘন্টা থেকে নিচ্ছি বিদায়, ফিরছি পরের ঘন্টায়। ফোন করতে চাইলে 0255036659। Capital FM time check. It's 12 a.m. বাজছে সারাক্ষণ যখনই রেডিও হচ্ছে on, ভরপুর আপডেটে সব টেনশন গন, non-stop fun আর unlimited গান, chill হবে এখানে যখন সবাই on the run, Capital FM 94.8, দেশের number one music station. Capital FM. The Beach. যেমনটা বলেছিলাম, নতুন ঘন্টায় আরো একবার আপনাকে সঙ্গে পেতে চাই। নিশ্চয়ই এখনো যুক্ত আছেন facebook.com/capitalfm 948 সেই সাথে ফোন করে যদি জয়েন করতে চান সরাসরি, তাহলে এক্ষুনি এই নাম্বারটিতে ডায়াল করুন 0255036659। আবার বলছি 0255036659। আমাদের প্রথম বন্ধু ফোনে কে আছেন? হ্যালো 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 হ্যালো, আপনার কথা শুনতে পাচ্ছি না ঠিক মতো, একটু জোরে কথা বলতে হবে। হ্যালো, ঠিক আছে, কিন্তু আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। আপনি কি হেডফোনে কথা বলছেন? হ্যাঁ, একটু জোরে কথা বলতে হবে। হেডফোন খুব অল্প শুনতে পাচ্ছি, একটু জোরে কথা বলতে হবে। মানে হেডফোন থেকে হেডফোনটা খুলে মোবাইল ফোনটা একটু কাছে নিয়ে কথা বলুন। খুব কম শুনতে পাচ্ছি, আর একটু জোরে কি বলা যায়? হ্যাঁ, ঠিক আছে, নো প্রবলেম। যারা আমাদের সাথে যুক্ত হবেন আগে থেকেই বলে রাখতে চাই, ফোনে যেহেতু আমরা তাবিজের অনুষ্ঠানে ঘটনা নিচ্ছি, একটু গুছিয়ে বলাটা জরুরি এবং সেই সাথে যেন একটু স্পষ্ট শুনতে পাই। হ্যালো, আমি আপনার কথা বুঝতে পারছি না, আমাকে বোধহয় আরেকটা কলে যেতে হবে। 0255036659। একজন বন্ধু যুক্ত হয়েছিলেন, কিন্তু তার পুরো ঘটনা আমরা শুনতে পারবো না, কারণ খুবই অল্প আওয়াজ পাচ্ছিলাম তার। হ্যালো হ্যালো, জি আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি শুনতে পাচ্ছি, আপনি কে বলছেন? আবার একটু নাম্বারটা বলতে চাই 0255036659। কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি কে বলছেন? হ্যালো, আমি সোহাগ বলছি ঢাকা থেকে। সোহাগ, কি ঘটনা শেয়ার করবেন আমাদের সাথে? আমি আজকে যে ঘটনা শেয়ার করবো সেটা আমার এক ভাইয়ের সাথে ঘটে গেছে। তো আমি ঘটনা শুরুতে বলার চেষ্টা করছি। তো সালটা 2012 কি 13 হবে। আচ্ছা, একটু মোবাইল ফোনটা কি আরেকটু মুখের কাছে নিয়ে কথা বলা যায়? জি জি, হ্যাঁ, আরেকটু মোবাইল ফোনটা মুখের কাছে নিয়ে কথা এখন বলুন। হ্যাঁ ঠিক আছে, বলুন, শুনতে পাচ্ছি। তো আমার ভাইয়ের সাথে ঘটনা ঘটেছে এক সম্পর্কে। তো সালটা 2012 কি 13 হবে। তখন আমার ভাইয়া ক্লাস 10-এ পড়তেন। তো আমাদের গ্রামের বাড়ি সেটা। তো তখন ছিল কার্তিক মাস, ধান কাটার মাস ছিল। তো তখন ভাইয়াকে রাতে বেলা এখানে ধান কাটার ছিল। তো ধান অনেক চোরের উপর ছিল। তো ভাইয়া সেখানে পাহারা দিত।
আচ্ছা। তারা কি করছে, তো একদিন ভাইয়া রাতের খাবার খেয়ে সেখানে একটা ইয়া ছিল, একটা গড়, ছোট একটা গড়, মানে কোন একটা গড় বানিয়েছে, তো সেখানে ইয়ে পাহাড়ের জন্য থাকছে। তো তখন রাত 8টা কি 9টা বাজে। তখন ভাইয়া শুনলো কি বাইরে কি জানে ভাইয়া আওয়াজ হচ্ছে কি জানে, মানে মানে কি চোর হবে, ধান নিতে যাচ্ছে। তখন ভাইয়া প্রথম কিছু খেয়াল করুন, ভাইয়া কি হবে, কিছু হয়নি। তারপরে আবার হলো আওয়াজটা। তখন ভাইয়া একটু বের হলো, বের হলে কিছু নেই। তো ভাইয়া আবার ঢুকে গেল, আবার ঢুকে গেলো ঘরের ভিতরে। তো আমরা আসলে ঠিকমতো শুনতে পাচ্ছি না, আমার মনে হয় যে আমরা একটু ঘটনাটা দুঃখিত, আসলে ড্রপ করতে হলো। যাই হোক, আমরা পরের ফোন কলে যাব, তবে যেহেতু এখন আসলে ফোনে ঠিকমতো আমরা আওয়াজ পাচ্ছি না, চেষ্টা করব যে আমাদের নতুন কোনো বন্ধু যদি আমাদের সাথে যুক্ত হন তাতে আমাদের ভালো লাগবে। তবে একটু আগে থেকে গুছিয়ে নেবেন, মানে পুরো ঘটনাটি আপনি বলতে পারছেন সুন্দর একটা জায়গায়, এবং অডিওতে যাতে আমরা স্পষ্ট শুনতে পাই এমন করে লিখে পাঠাবেন, মানে এমন করে বলবেন বেসিক্যালি, তাহলে আমরা খুব মানে খুশি হব, সবাই মিলে এই আয়োজনটি আমরা উপভোগ করতে পারবো। facebook.com/capitalfm 948 আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে আশা করি আপনি যুক্ত হবেন। ঘটনা, বেশ কিছু ঘটনা আছে, এক এক করে সেই ঘটনাগুলো শুনছি। একটা অডিও আবার একটু প্লে করতে চাই। ওয়ালাইকুম অরণ্য ভাইয়া, আমি আমার দ্বিতীয় ঘটনাটা আমি শেয়ার করতে চাইতেছি আপনাদের কাছে। জি জি। আমার পরিচয়টা ভাইয়া দিলে একটু ভালো হয়, যে আমার গ্রামের অঞ্চলের মানুষেরা অনেকে বিশ্বাস করে, ঠিক আছে, যে মানে ক্যাপিটাল এফএম শনিবারে যে একটা তাবিজ অনুষ্ঠান দেয়, সেটা যে অডিও কথা বলতে পারি, মানে সেটাকে বিশ্বাস করে না। তো আমি এই জন্য আমার নাম ঠিকানা বলতেছি। আমার নাম ইয়াসিন আহমেদ, আমার বাড়ি কুমিল্লা, দেবিদ্বার থানা, বল্লভপুর গ্রাম। আমি আলমিকাত মাদ্রাসায় পড়েছি, নারায়ণগঞ্জ। তো আমি যে দ্বিতীয় ঘটনাটা ভাইয়া যেটা বলবো সেটা হলো, আমি একদিন আপনার যে সময় আমার বয়স 13 বছর, এখন অলরেডি 17 চলতেছে, আমার 13 বছর বয়সে আমি কিন্তু ছোটবেলা থেকে মানে আলেম ওলামাদের বক্ত ছিলাম এবং ওয়াজ মাহফিল শুনতাম, বিভিন্ন জায়গায় যেয়ে ওয়াজ মাহফিল শুনতাম। তো আমাদের পাশের গ্রামের একটা গ্রাম, তো ওই জায়গায় ওয়াজ মাহফিল হয়েছিল একবার। তো ওই জায়গায় ভাইয়া, আমি তো ছোট, তারপর আমি সাহস করে গিয়েছিলাম। তো আমি ওই জায়গায় ভাইয়া যে সময় গেছি, তারপর রাত্র যখন স্বাভাবিক গ্রামের ওয়াজ মাহফিল কিন্তু ভাইয়া 12টার আগে শেষ হয় না। তো ভাইয়া রাত ওই দিন 12টা অলরেডি বেজে গেছে, তো মাহফিল শেষ। তো এখন তো আমি মনে মনে ভাবতেছি আমি এত রাত্রে এখন কিভাবে বাড়িতে যাব, মানে আমার কাছে খুব একটা টেনশন লাগতেছে। তো তারপর বলতেছি যে টেনশন লাগতেছে, তো আমি এখন কি করব, নিজের পথ তো ধরতে হবে। তো আমি কি করলাম, আস্তে আস্তে করে হেঁটে হেঁটে আসতেছিলাম। তো ওখান থেকে আসতে ভাইয়া একটা ঈদগাহ মাঠের এক পাশে হলো আপনার কি বলে শ্মশান ঘাট। ওই শ্মশানঘাটের ওইদিকে আবার ভাইয়া অনেক বড় বড় 2টা বট গাছ আছে। তো গ্রাম অঞ্চল তো ভাইয়া বুঝেনি, রাত্রে 12টা মানে অনেক রাত। তো তারপরে ভাইয়া আমি কি করছি, আপনার ওই জায়গাতে আমি হেঁটে হেঁটে আসতেছি। প্রায় ফিজিক্যালি আমি যে সময় আপনার মানে ওই বট গাছ যে 2টা বললাম ওইটার পাশাপাশি আসতেছিলাম, ওই সময় ভাইয়া মানে কে যেন পিছন থেকে, আমার অনুভব হচ্ছে যে পিছন থেকে কে যেন আমার পিছে আসতেছে। তো পরে মানে আমি তো এক ভয়ে একদম ভীত হয়ে গেছি, আমি কি বলবো যে পিছে কে যেন আসে। তো ভাইয়া আল্লাহর রহমতে আল্লাহ পাক আমাকে অনেক জ্ঞান দিয়েছে। তো আমি এবার একটু বুদ্ধি করছি যে আমি তো মুরব্বীর কাছে শুনছি পিছের দিক তাকাইতে নেই, তো আমি হাঁটতে থাকি। তো আমি হাঁটতে ওই সময় আপনার শ্মশান ঘাটের মাঝামাঝি অবস্থায় ছিলাম। ওই সময় কে জানি আমাকে বলতেছে, এই তুই থাম, কোথায় যাচ্ছিস, দাঁড়া। ও ভাইয়া সরি, একটা কথা বলতে ভুলে গেছি, যে আমার হাতে আবার বিভিন্ন মাহফিল থেকে খাবার ছিল, আপনার যে হালিম চট্টি এইগুলো আমার হাতে ছিল। তো ওদের যে ওই জিনিসটার উপর যে লোভ করছে, তো আমি তো আর জানি না। ওরা বলতেছে যে এই আমাদেরকে দিয়া যা দেখ, আমাদেরকে দিয়া যা। আমি তো ভাইয়া মানে কি বলবো, এখানে এক পাশে ঈদগাহ, একটু সামনে একটা শ্মশান, এখানে কোনো বাড়িঘর নেই, মানে কি বলবো আমার সিকোয়েন্স। ভাই আমি ওই সময় আমার হাত পা ঘেমে মানে আমি কি অবস্থা, আমি বলতেছি আপনারা কে, হ্যাঁ নিয়ে যান।
ভীতু হয়ে আমি এখানেই বসে পড়ি। একটু পরে মনে 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 আল্লাহকে স্মরণ করতেছি। একটু পরে দেখলাম ভাইয়া 5 থেকে 6 জন, বেশি হলে হ্যাঁ 5 থেকে 6 জন লোক হবে, এরা আমাদের সামনে এসে এরা আমাকে ক্ষতি করতে চাইতেছে। বলতেছে তোর এত বড় সাহস, তোকে বললাম যে তুই আমাদেরকে দে, তুই তো ইটা দিয়ে কেন ফেলছস। মানে আমি ফিক্কা মারছিলাম, মারার পরে ওরা মনে হয় ফিক্কা মেরে নিচে পড়ছে, পড়ার পরে ওটা নষ্ট হয়ে গেছে, ওরা খাইতে পারে নাই। এই কারণে আমার উপর রাগ করছে যে তোর এত বড় সাহস কেন, তোদের এত বড় সাহস কেন, তুই কেন আমার এই জিনিসগুলো ফেললি, আমরা তো খাইতে পারতাম, জানোস আমরা কতদিন ধরে আজকে খানা খাই না। তো আমি তো ভাইয়া কি বলবো, এক তো ভয়ে একদম ভীত হয়ে গেছি। আমি উল্টে মাটিতে পড়ে রয়েছি, আমার চোখ দুইটা লাল হয়ে ওদের দিকে তাকিয়ে রয়েছে, আমি আর কিছুই বলতে পারতেছি না। তারপর ভাইয়া আল্লাহ কি রহমত জানি না, মা বাবার দোয়ায় হয়তো ময়মুরব্বির দোয়ায় আমি আপনার একটু পরে দেখছি একজন সাদা কাপড় পরা লোক, পাগড়িওয়ালা লোক, এত সুন্দর স্মার্ট ওর চেহারাটা। তো উনি এসে বলতেছে বাবা তুমি কি চাও, আমি তো কোথায় বলতেছি না। তো ওনার আবার নিচে দিয়ে 2টি পাও নাই, আমি খেয়াল করছি যে পা উনি উপরে বাসতেছে। তো উনি আমারও উপরে হাত একটু রাখছে, একটু আমি হালকা একটু সাহস পাইছি, বলছি আমাকে একটু বাড়িতে পৌঁছে দিবেন। বলছে তোমার কি আর কিছু লাগবে, আমি বলছি না আমার আর কিছু লাগবে না, আমাকে বাড়িতে পৌঁছে দিন। তো ভাইয়া এই ছিল আমার আজকের ঘটনা। অসংখ্য ধন্যবাদ ভাই, আমি ক্যাপিটাল FM অনেক শুনি ভাই, অনেক ভালোবাসি। অরণ্য ভাই আপনাকেও, আশা করি আমার এই রেকর্ডটা আপনি শোনাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ। আমাদের এই আয়োজন আপনার জন্যই, আপনাদেরকে নিয়েই, সুতরাং আপনাদের পাঠানো ভয়েস, আপনাদের পাঠানো ঘটনাগুলোই এখানে শেয়ার হবে। এবং আমি তো চাই আরো অনেক বেশি বেশি বন্ধুরা আমাদের সাথে যুক্ত হোক, তারা তাদের ঘটনাগুলো শেয়ার করুক এবং এক এক করে সেই ঘটনাগুলো আমরা প্লে করতে চাই। নিঝুম আক্তার আছেন আমাদের সাথে, তিনি আরো একটি ঘটনা পাঠিয়েছেন, সেটি একটু শেয়ার করি আপনাদের সবার সাথে। অরণ্য ভাইয়া, জি ওয়ালাইকুম সালাম। আমি নিঝুম আবার চলে আসলাম আরেকটা গল্প নিয়ে। যেহেতু এক ভয়েসে 2টা পাঠানো একটু বড় হয়ে যায়, তো সেজন্য আমি আমার সেকেন্ড ভয়েসে পাঠাচ্ছি। সো খুব ছোট করেই বলবো। এটা হচ্ছে আমার এক চাচার সাথে। তো চাচা ঢাকা শহরে চাকরি করে। তো তার একটা ফ্রেন্ড ছিল, তারা একই অফিসে কাজ করতো, কলিগ ছিল। তো তারপর যেটা হলো যে আমার চাচার কলিগে তার ভাইয়ের ভাইয়ের ছেলের অন্নপ্রাশন যেটাকে বলে, আমার চাচার সেই ফ্রেন্ডটা ছিল হিন্দু। তো অন্নপ্রাশনের দিন আমার চাচাকে ইনভাইট করলো যাওয়ার জন্য, ঠিক আছে। তো আমার চাচাকে ইনভাইট করলো যাওয়ার জন্য। আমার চাচা তার পরের দিন সকালে শুক্রবার যেদিন অফিস ছুটি থাকে সেদিন গেল সেখানে, সেই ফ্রেন্ডের বাসায়, হিন্দু ফ্রেন্ডের বাসায় গেল। তো অনেক সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যা হয়ে গেছে, পরে খাওয়া দাওয়া করে, অন্নপ্রাশনে খাওয়া দাওয়া করে সে এক রাত থাকলো। তারপর যখন সকাল হয় তখন তার সেই হিন্দু ফ্রেন্ডটা আমার চাচাকে জিজ্ঞেস করলো যে আজকে তুই এসেছিস, আজকে থেকে যা। বললো কি না, আজকে আমার এখানে থাকা পসিবল না, আমার একটু বাড়িতে কাজ আছে। তো কাজ আছে বলে আমার সেই চাচা যখন রওনা দেয় বাসা থেকে, তখন বাজে প্রায় 3:30 মতোই বাজে। হ্যাঁ, তো 3:30 বাজে। তো ওখান থেকে যেখানে তার সেই ফ্রেন্ড ইনভাইট করছে, তো ওখান থেকে রিক্সার জন্য 30 মিনিট হাঁটতে হয়, ঠিক আছে। তো 30 মিনিট হাঁটার পরে আধা ঘন্টা হাঁটতে হয়। আর যদি রিক্সা এসে পড়ে তাহলে আমার সেই চাচার যে ফ্রেন্ডটার বাসা, ওখান দিয়ে রিক্সা খুবই কমই যায়, তো পাওয়াটা ইম্পসিবল। তো সেজন্য ওখানে হাঁটতে হয়, 30 মিনিটের মতো হাঁটতে হয়। তো 30 মিনিট হাঁটা অনেক কষ্টকর। তারপর আমার চাচা হাঁটতেছে। তো হাঁটতে হাঁটতে প্রায় 4টা 4:30 বেজে যায়, কারণ আধা ঘন্টার রাস্তা যদি জিরিয়ে হাঁটে তাহলে একটু দেরি হয়। তো তারপরে রিক্সা তাও পাচ্ছে না। তো তখন যেটা হয় যে খুব জোরে বৃষ্টি নামে। তো বৃষ্টি নামার ফলে ওখানকার যে জায়গাটা ছিল খুবই জঙ্গল, ঠিক আছে। আশেপাশে কোনো
বসতি নাই, সেজন্য মানে ওখানে রাস্তাঘাটে গাড়ি একদম কম, তো জঙ্গল, তো এত বৃষ্টি নামছে যে অন্ধকারে কিছু দেখা যাইতেছে না। তো তারপরে যেটা হলো যে সে যদি এতটা ঝড় নামতেছে যে কোনোখানে যদি আশ্রয় না নেয়, তাহলে এমন হতে পারে যে তার মাথার উপরে গাছ ভেঙে পড়ে। তো সেই ভয়ে সে একটা পাশে একটা রাস্তা দেখতেছে, এক সাইডে জঙ্গলের সাইডে একটি কবরস্থান, তো কবরস্থানের পাশে একটি বাড়ি। তো সে ভাবতেছে যে এই বাড়িতে হয়তো কেউ থাকে না, তো এখানে গিয়ে দেখুক যে তাকে থাকতে দেয় কিনা। তো সে সেটা ভুলে গেছে যে কবরস্থানের পাশের বাসা, এখানে কে থাকবে, এখানে কোনো মানুষ, এখানে কোনো বসতি নাই, শুধুমাত্র কবরস্থানের সাথেই ওই ঘরটা ছিল, মানে বিল্ডিংটা ছিল। তো বিল্ডিং এর ভেতর নক করছে আমার সেই চাচা। আমার বলতে ভয় লাগতেছে, তা বলতেছি। আর চাচার সাথে এক্সপিরিয়েন্স করছে সে কতটা ভয় পাইছে। তো বাসায় দরজায় নক করছে, পরে একটা মহিলা দরজা খোলে। তো তার গালের এক সাইডে একটা কাটা দাগ, আর দেখতেছে একটা চোখ নাই, চোখ মানে চোখের জায়গাটা পুরোটাই মানে অন্ধকার, কিছুই নাই। তো এটা দেখে তার একটু আনইজি ফিল হয়েছে যে কি ব্যাপার, যে এরকম একটা মানুষ। হ্যাঁ, তো তারপরে বাসার ভিতরে নিয়ে যায়, বসতে দেয়। তো সে দেখে যে বাসায় আসবাবপত্র তেমন নাই, শুধুমাত্র একটা সোফা সেট আর হইতাছে যে একটা খালি একটা রুম আছে, আর পাশে একটা রুম আছে, ওইটা আটকানো ছিল। তো এখন বলতেছে যে মহিলাটাকে, আপনি এখানে একলাই থাকেন? সে বলল, হ্যাঁ একলাই থাকি, আমার হাজবেন্ড তো শহরে চাকরি করে, তো আপনি বৃষ্টি বাদলের দিনে আসছেন, তো আজকে আপনি এখানে থাকেন, সমস্যা নেই, বা বৃষ্টি কমলে আপনি চলে যায়েন। তো এরকম বলতেছে। তো আমার চাচা সাডেনলি যেটা হলো যে কারেন্ট চলে গেল। ঠিক আছে, কারেন্ট চলে যাওয়ার ফলে আমার চাচা খুব ভয় পাইছে। তো এক পাশে একটা বিড়ালের শব্দ আসলো, মেয়াও করে। তো বিড়ালের শব্দটা আসার পরে সে একটা ছুরির শব্দ পাইলো। হ্যাঁ, বিড়াল মেয় মেয় শব্দটা, একটা ছুরির শব্দ এসে সেটা শেষ হয়ে গেল। আমার চাচা বুঝতেছে যে ছুরির শব্দটা অবশ্যই কেউ বিড়ালটাকে মেরে ফেলছে। তো এখন আমার চাচা যেই উঠবে, মানে সেই মহিলাটা এসে বলতেছে, আপনি কই যান, আপনি এখানে বসেন, আমি আসতেছি। তো দরজা নক করার শব্দ হলো। তো সে বলল, আপনি এখানে বসেন, হয়তো আমার হাজবেন্ড আসছে। হাজবেন্ড আসছে পরে দরজা খোলে। তো সে বললো যে আপনি লুকান, আপনি ওইখানে একটা রুম আছে, আপনি ওইখানে যান। যদি আমার হাজবেন্ড আপনাকে দেখতে পায়, অযথা আপনাকে দেখে সন্দেহ করবে। তো সেই জন্য অন্য একটা রুমে চলে যায়। না ইচ্ছা না থাকা সত্ত্বেও আমার চাচা সেই রুমে ঢুকে যায়। তো সে রুম থেকে শুনতেছে তার হাজবেন্ড আর ওই মহিলাটা বলতেছে, এত সুন্দর একটা শিকার কই থেকে পেলি, এতদিন পরে মানুষের মাংস খাবো আমরা। মানে এটা শোনার পর আমার চাচা ভাবলো হয়তো এটা পিশাচ নয়তো অন্য কিছু। আমার চাচা ভাবতেছে এখন কি করে এখান থেকে যাবে। তো যখনই রুমটার দিকে, যেই রুমে আমার চাচা ঢুকছে, সেখানে দেখে যে অনেকগুলা হাড়ের স্তূপ, এখানে ওখানে অনেকগুলা হাড়ের স্তূপ। এটা দেখার পরে চাচা মেন্টালি বুঝতেছে না কি করবে। তো পাশে একটা জানালা ছিল, তো একটাই ওয়ে ছিল যে জানালা ভেঙে নিচ দিয়ে লাফ দেওয়া। তো নিচ দিয়ে লাফ দিলে সে নয়তো বাঁচবে নয়তো মরবে। তো নিচ দিয়ে সে জানলাটা, কাচের জানলা ছিল, কাচের জানলা ভেঙে সে যেই লাফ দিছে তার একটা পাও যে অকেজো হয়ে গেছে। তো আমার চাচা আজও বিছানায় পড়া। ঠিক আছে, তো এই ঘটনার পরে থেকে আমার চাচা কারোর সাথে কথা বলে না, একদম নিশ্চুপ হয়ে থাকে। সে যা দেখছে, ঠিক আছে, যা শুনছে, সেটা তার এখনো মানে মাথার মধ্যে। সে বাসায় আসার পরে কিছু ঘটনা তার মার সাথে এইসব বলেই তার পরের দিন থেকে আমার চাচা অকেজো হয়ে গেছে, মানে শরীরের সব কিছু মানে নাড়াতে পারে না।
তো এরকম হয়েছে আমার চাচার সাথে। জানি না গল্পটা সবার কেমন লাগছে, কিন্তু এটা আমার চাচার জীবনে সত্যিকারের ঘটনাটা সবার সাথে শেয়ার করলাম। অ্যান্ড অরণ্য ভাইয়া সবসময় সাথে আছি, তাবিজের সাথে আছি, ইনশাল্লাহ সবসময় থাকবো। জি, অসংখ্য ধন্যবাদ নিজমা আক্তার আমাদের সাথে যুক্ত থাকার জন্য। বাপ্পি খান আছে আমাদের সাথে, 2017 সাল থেকে তিনি আমাদেরকে শোনেন। জিহাদ ইসলাম স্বাগত জানাচ্ছি, তাবিজ শুনতে তার ভালো লাগে। সাদিয়া আফরিন কলি আছেন, লাইভ নাম্বারটা দেন, একটা ঘটনা বলবো। 0255036659। আবার বলছি 0255036659। তাহলে কিন্তু সেটা এই কল সরাসরি আমাদের কাছে এসে পৌঁছে যাবে এবং আপনার ঘটনাটা আমরা সরাসরি শুনতে পারবো। যাই হোক, আরো যারা যুক্ত আছেন তাদের সবার জন্য বলতে চাই, তাবিজ আমাদের সবার আয়োজন। আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন এবং তাবিজ আপনার উপস্থিতি আমরা প্রত্যাশা করি, আশা করি আপনি আমাদের সাথে যুক্ত হবেন। আরেকবার ঠিকানাটা বলি, facebook.com/capitalfm948, facebook.com/capitalfm948। পরের ঘটনায় যাই। সিদ্দিক আল আব্দুল্লাহ আমাদের পরবর্তী বন্ধু বলছেন, আসসালামু আলাইকুম অর্ণব ভাই, আশা করি ভালো আছেন। আমি আব্দুল্লাহ রিহান বলছি ঢাকা থেকে। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব সেটা ঘটেছে আমার সাথে। সরাসরি ঘটনায় চলে যাচ্ছে। ঘটনাটা ঘটেছে আমার সাথে কয়েক মাস আগে, তখন ছিল মার্চ মাস। আমি আমার দাদুর বাড়িতে গিয়েছিলাম, তার কিছুদিন পর আমার সাথে ঘটনাটা ঘটে। সেদিন আমি সন্ধ্যা 7টা বাজে আমার চাচাতো ভাইদের সাথে বসে গল্প করছিলাম। তখন আমার চাচি হঠাৎ আসে, আমাদের বলে যে দোকান থেকে গিয়ে মশার কয়েল কিনে নিয়ে আসতে, কারণ আমাদের বাড়িটা এমন জায়গায় যেখানে মশার প্রকোপ বেশি। হঠাৎ যখন আমার রাফিকে দোকান থেকে কয়েল আনতে বলল, তখনই হঠাৎ ওর মুখটা পুরো পরিবর্তন হয়ে গেল। তখন আমি জিজ্ঞেস করলাম, কি হলো রাফি, তুই দোকানে যাবি না? তখন রাফি হঠাৎ আতঙ্কিত হয়ে আমাকে বলল, না, যাইতে মন চাচ্ছে না। আমি জিজ্ঞেস করলাম কেন? তখন রাফি বলল, তোকে বলা না বলা এক সমান, আর যদি বলি তবু বুঝতে পারবি না। তারপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে, না বুঝলে নাই, চল দোকানে যাই। তারপর রাফি বলে, আমার অনেক ভয় লাগছে। তখন আমি বলি, কোনো সমস্যা নেই, আমি তো আছি, চল একসাথে যাই, কিচ্ছু হবে না। রাফি রাজি হয়। তখন আমরা বেরিয়ে পড়ি। যখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন আমি হঠাৎ দেখি আমার পিছনে একজন লোক দাঁড়িয়ে আছে। তখন আমি মনে করলাম যে হয়তো লোকটা এমনি দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর দেখি লোকটা আমাদের পিছু পিছু আসছে। তারপর আমি এত কিছু মনে না করে এক মনে হাঁটছি। কিছুক্ষণ পর দেখি লোকটা গায়েব হয়ে গেল। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সে রাস্তার মাঝখানে যে জায়গাটা পড়ে, সেই জায়গাটা হচ্ছে সবচেয়ে ভয়ানক। জায়গাটাতে রাতের বেলা 6টার পরে আর কেউ যাওয়া আসা করে না। তো আমরা যখন রাস্তাটা কাছাকাছি আসছি, তখন হঠাৎ আমার হাতে টর্চ লাইট ছিল, সেটি নিয়ে যায় এবং আমরা অনেক ভয় পেয়ে যাই। তবু আমি এবং রাফি, আমরা দুজন এগোচ্ছি। তখন ঝোপঝাড় থেকে হঠাৎ কিছু কান্নার আওয়াজ ভেসে আসছে। আমরা দুজনই ভয় পেয়ে যাই। তখন আমি রাফিকে বলি, রাফি এখানে দাঁড়া, আমি দেখে আসছি ওখানে কি হচ্ছে। তখন যে জায়গায় কান্নার শব্দ আসছে, আমি সেদিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু আমি যতই যাচ্ছি কান্নার আওয়াজ ততই কমে আসছে। যখন আমি সেখানে যাই এবং তখন কান্নার আওয়াজ একেবারে বন্ধ হয়ে যায়, আর জোরে জোরে হাসির আওয়াজ শুনতে পাচ্ছি। হাসিটা ছিল অনেক বেশি ভয়ঙ্কর। আমি সেখান থেকে সাথে সাথে দৌড় দিই এবং তখন দেখলাম যে রাফি হঠাৎ যে জায়গায় ছিল সেই জায়গায় নেই। তখন কিন্তু শীতকাল ছিল না, তবুও চারপাশে কুয়াশা, আশপাশে কিছুই দেখতে পাচ্ছি না। তখন হঠাৎ আমি কার সাথে যেন বাড়ি খাই। তখন দেখি সে রাফি। আমি রাফিকে জিজ্ঞেস করি, তুই কোথায় গিয়েছিলি? রাফি বলে, আমি তো এখানে দাঁড়িয়েছিলাম, কোথাও যাইনি। তারপর আমরা আস্তে আস্তে ভয়ে ভয়ে কিছু এগোচ্ছি, কিন্তু কিছুক্ষণ পর দেখি যে আমরা দোকানের কাছে চলে আসছি। তখনই কে যেন আমাদের পিছন থেকে ডাক দেয়। আমি একদম পিছন ফিরে তাকাই না। কথা আছে, রাতের বেলা পিছু থেকে ডাকলে তাকানো উচিত নয়। তাই আমি পিছনে তাকাই না। তখন দেখি দোকান থেকে একজন লোক আমার দিকে লাইট মারে। তারপর আমরা দোকানে গিয়ে পৌঁছাই। ওখানে উপস্থিত সবাইকে ঘটনাটা খুলে বলি। দোকানে গিয়ে কয়েল কেনার পরে ওরা আমাদের সুষ্ঠুভাবে বাড়ি পৌঁছে দেয়। তো ভাই, এই ছিল আমার ঘটনা। পরে শোনাবেন, পরে শোনালে ভালো লাগলে পরে শোনাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং এভাবেই যুক্ত হবেন প্রত্যাশা করছি। আমাদের সবগুলো পর্বে আপনার উপস্থিতি দেখতে চাই।
এবং বেশ কিছু বন্ধু আমাদের সাথে যুক্ত আছেন, তাদেরকে বলতে চাই যে আরো কিছু ঘটনা আছে। আমি জানি না যে আজকে নতুন নতুন কিছু ঘটনা আছে এবং একজন বেশ কিছু ঘটনা পাঠাচ্ছেন। আমার কাছে মনে হয় সেই ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করা উচিত। আমাদের কারি ইয়াসিন আহমেদ সাহেব আরো একটি ঘটনা পাঠিয়েছেন, সেটি একটু শেয়ার করব, তারপরে দেখা যাক আবার নতুন কেউ জয়েন করেন কিনা। আগামী সপ্তাহে যদি সম্ভব হয় ইনশাল্লাহ আবার নিশ্চয়ই পাঠাবেন, তবে যদি সম্ভব হয় আগে থেকে বলে রাখছি যে মানে পুরো ঘটনা একসাথে পাঠালে ভালো হয়। যাই হোক, আমরা যাচ্ছি আমাদের পরের অডিও ক্লিপে। চলুন। জি ভাই, আমি শেষ পর্যায়ে একটা গল্প বলতেছি, আমার 3 নম্বর ঘটনা। আমার কাছে বলতে গেলে অনেক ঘটনা আছে, বাস্তব জীবনের ঘটনা। তো আমি 3 নম্বর ঘটনাটা বলতেছি, আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে তাহলে আমি আবার আপনার সামনে শনিবার রাতে আমি চেষ্টা করবো ভালো কিছু, মানে আরো ভালো অভিজ্ঞতা গল্প আমি তুলে ধরার জন্য। তো এখন যেটা বলবো ভাইয়া, আমি এখন ওই মাদ্রাসায় লেখাপড়া করতেছি, সম্মত কারণে মাদ্রাসার নামটা বলা যাবে না, তো ওটা অনেক বড় মাদ্রাসা। তো আমি ওই মাদ্রাসায় পড়তাম। আমি যে সময় উর্দু জামাতে পড়তাম ওই সময় ভাইয়া আমার সাথে একজন ছাত্র ভাই ছিল, উনি আমার বড়ই, নাম ছিল হাফিজ। তো এই হাফিজ ভাই মাদ্রাসায় ভর্তি হয়েছে আপনার যে দিন, ওই এর 5 দিন পর থেকে আমার সাথে ও ঘুমায়, মানে আমার পাশে সিট। তো উনি কি করছে, মানে আমি যেটা বলবো, ওনাকে প্রতিদিন সিট করতে দেখি, যে বিছানা করে ওটা আমি দেখি, কিন্তু আমি কোন দিন এটা দেখি না যে উনি বিছানায় ঘুমাইতেছে, আমি ওইটা কোনোদিন দেখি না। তো আমি এত খেয়াল করি না, যেহেতু অনেক ছাত্র, একটা রুমের ভিতরে অন্তত আপনার 300 থেকে 400 জন ছাত্র থাকে ওই মাদ্রাসায়। তো আমি এত খেয়াল করি না, যে মনে হয় আশেপাশে মোবাইল টোবাইল টিপতেছে বা যে কোনো একটা কাজ করতেছে, তো আমি আর এত এটা গুরুত্ব দিই না। তারপর ভাইয়া আমি যেটা করছি, একদিন আমি ওই জিনিসটা খেয়াল করলাম ভাইয়া। তো ভাই কি বলবো, আমি যে সময় এটা খেয়াল করতেছি, হ্যাঁ, 1 দিন 2 দিন ওনাকে লক্ষ্য করতেছি, লক্ষ্য করতে করতে একদিন আমি বলছি আজকে 2-4 মাস হয়ে গেল মাদ্রাসায় উনি ভর্তি হয়েছে, কিন্তু ওনাকে আজ পর্যন্ত দেখলাম না যে আমার সাথে ঘুমাইতেছে বা ঘুমায়। কত ছাত্র দেখে 2 জন বন্ধু মিলে আড্ডা মারে, গল্প করে, কিন্তু উনি তো আমার সাথে কোনোদিন শোয় না। তো একদিন কি করছি ভাইয়া, আমি পড়তেছি, আমার পড়া ইয়াদ করতে হবে, তো আমি পড়তেছি বারিন্দায় পড়া অবস্থায় ও আমার সাথে লেখা পড়তেছে। তো উনি যে সময় পড়তেছে আমি বলছি যে ভাই দেখো, আজকে বারিন্দায় শোবো, যেহেতু কারেন্ট নেই, কারেন্ট একটু সমস্যা হয়েছে, আমি বারিন্দা আজকে শোবো, তুমি এক কাজ করো, এই যে বারিন্দার লাইটটা অফ করে দিও, ঠিক আছে ভাইয়া, তুমি পড়ে। তো আমি শুয়ে বলছি, আমি শোয়ার পরে দেখতেছি ভাই ও পড়ছে, একটু পরে এসে দেখি ও সিট করে আমার পাশে শুয়েছে। হ্যাঁ, তো মনে হয় লাইটটা অফ করতে ওনার মনে নেই। তো উনি কি করছে ভাই, আমি কি বলবো আপনাকে, মানে উনি যে জায়গায় শুয়েছে ওই জায়গা থেকে প্রায় 3 থেকে 4টা সিট, তারপর আপনার কিছু বেঞ্চ রাখা, মানে অনেক দূর। তো উনি কি করছে, সকলের সিটের নিচে ওনার হাতটা দিয়ে, হ্যাঁ, ওই লাইটটা অফ করছে। আমি তো দেখে হতবাক হয়ে গেছি, মানে আসলে উনি কে, আমি আসলে এত কিছু বুঝতাম না, পরে তো আমি অলরেডি বুঝে ফেলছি। তো ওনাকে কি বলবো একবার, তো আমি উনি শুয়েছে যে সময়, তো উনি যে সময় শুয়েছে, তো উনি শোয়ার পরে আমি দেখতেছি যে একবার জিজ্ঞাসা করলাম যে ভাই আমাকে একটা সত্য কথা বলবেন। তো উনি বলে ভাই কি বলো। তো বললাম যে আপনারা সত্যি করে বলেন আপনি কে। তো উনি বলতেছে যে ভাই কেন তুমি আমাকে এই কথা কেন জিজ্ঞাসা করতেছো। আমি বলছি না ভাই আপনি বলেন আসলে আপনার পরিচয় কি। তো উনি আমাকে একটা ভুলভাল বুঝিয়ে বললো হ্যাঁ আমার অমুক জায়গায় বাসা, দেশের বাড়ি অমুক জায়গায়, এই বলে আমাকে কাটিয়ে দিতেছে। তো আমি আর কিছু বলি নাই। পরে আমি বলছি না আমার তো এটা সন্দেহ হইতেছে। তো বড় হুজুরকে আমি এটা খবরটা জানাইলাম, জানার পর হুজুরে বলছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি আজকে থাকবো তোমার সাথেই, পাশে থাকবো। তো আমি আর হুজুর মিলে দূর থেকে লক্ষ্য করতেছি, রাত যে সময় অলরেডি 2:30 বাজে, আমার এখন সময়টা মনে আছে। ওই সময় দেখলাম ভাই ও একটা আস্ত কুকুরে পরিণত হয়েছে। ওই সময় আমি ভাই হাত পা কাঁপতেছে। তো বড় হুজুর বলছে বড় কিছু কারণ নাই, এসব
আমি অনেক দেখছি, অনেক আমার অভিজ্ঞতা আছে এগুলো ইয়ে করা। তো পরে হুজুর যে ওরা যে সামনের পায়ে ধরছে বলে, তোমার আজকে সত্য ঘটনাটা বলো, তুমি আসলে কি যে। তো সে বললো যে হুজুর আমাকে কিছু বলেন না, যেহেতু আপনি বুঝে বলছেন আমি কি, আজকে ইয়াসিনও বলছিল, তো আমি ওনার কাছে তো মিথ্যা কথা বলছি। তো আপনি কাউকে এটা বলেন না, আমি লেখাপড়া করার জন্য আসছি, হ্যাঁ আমার মা বাবা নেই, তো আমার বাচ্চা যারা ছিল মানে জিন্দার ভিতরে, ওনারা আমাকে কেউ পছন্দ করলো না, তো আমি মাদ্রাসা আশ্রয় নিয়েছি, আমি লেখাপড়া করব। তো হুজুর তো বলতেছেন না, তুমি লেখাপড়া করবো যেহেতু ভালো, কিন্তু তুমি তো ইয়াসিন কাজকে ভয় দেখাইছো। বলে আমি তো হুজুর জানি না ও যে আমার এই কাণ্ডটা দেখছে। তো বলছে আচ্ছা ঠিক আছে। তো পরে তারপর থেকে মানে ভাইয়া ওই ভাইটাকে, হাফিজ ভাইকে আমি আর কোনোদিন মাদ্রাসায় দেখি নাই, এবং কি কোনো ছাত্রই দেখে নাই। এই ছিল আমার ঘটনা। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আশা করি ঠিক এভাবেই যুক্ত হবেন এবং প্রত্যেক সপ্তাহে আপনাদের উপস্থিতি দেখতে চাই ফেসবুকে, পাশাপাশি অডিওতে রেকর্ড করে পাঠানো ঘটনাতে। তাবিজ আপনার আমাদের সবার আয়োজন, তাবিজ অনুষ্ঠানে আপনার উপস্থিতি প্রত্যাশা করি ঠিক এভাবে যুক্ত থাকবেন। রিমঝিম বর্ষা আছেন আমাদের সাথে, বলছেন সরি ভাই আমার ভয়েসটা ঠিক হচ্ছে না। যাই হোক, রিমঝিম বর্ষা আপনি ভয়েস চেষ্টা করুন, আগামী সপ্তাহে ভয়েসে পাঠিয়ে দেবেন। আপনার পাঠানো ঘটনা নিশ্চয়ই আমরা প্লে করব। মিম চৌধুরী বলছেন তার একটি ঘটনা ছিল, হ্যাঁ নিশ্চয়ই আপনি পাঠাবেন, অডিওতে রেকর্ড করে পাঠিয়ে দেবেন, আমি চেষ্টা করব আপনার পছন্দের ঘটনাগুলো শেয়ার করতে। বাইজিদ আছেন আমাদের সাথে, কারি ইয়াসিন আহমেদ আছেন আমাদের সাথে, থ্যাংক ইউ ভেরি মাচ সঙ্গে থাকবার জন্য। অনেকগুলো ঘটনা আপনি পাঠিয়েছেন, অনেকগুলো ঘটনায় আমি প্লে করেছি, ঠিক এভাবে যুক্ত থাকবেন। তাবিজ অনুষ্ঠানে যারা যুক্ত আছেন একটু ফেসবুকে নজর দিতে চাই, ফেসবুকে কোন কোন বন্ধুরা এই মুহূর্তে আছেন যুক্ত, কারা কারা শেয়ার করেছেন। তাদের মধ্যে এমডি সিফাতকে দেখতে পাচ্ছি, রিনি ইসলাম, ওয়াহিদুল ইসলাম সর্দার আছেন আমাদের সাথে, সেই সাথে নাইম আছেন, এমডি সানি রয়েছেন যুক্ত, এসকে খোরশেদ নিলয় আছেন আমাদের সাথে, তিনি শেয়ার করছেন বিভিন্ন পেজে গ্রুপে, সেই সাথে তাবিজের প্রতি ভালোবাসা প্রদর্শন করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এমডি মহিকুল ইসলাম নীলফামারী থেকে যুক্ত আছেন, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। ঠিক এভাবেই যুক্ত থাকবেন প্রত্যাশা করছি। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। তাবিজ আমাদের নিয়মিত আয়োজন প্রত্যেক শনিবারে, আশা করি আপনি আমাদের সাথে যুক্ত হবেন এবং এভাবেই তাবিজের প্রতি ভালোবাসা প্রদর্শন করবেন। জিহাদ ধামরাই থেকে তিনি শুনছেন, অনেক ভালো লাগছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। ঠিক এভাবে যুক্ত থাকবেন। তাবিজে যদি আপনি সরাসরি অংশগ্রহণ করতে চান তাহলে আপনি আপনার আগ্রহের কথা লিখে জানান, আমরা সরাসরি আপনার সাথে যোগাযোগ করে নেব এবং তাবিজ অনুষ্ঠানে আপনাকে উপস্থিত করানোর চেষ্টা করব। আজকের মতো এখানে বিদায় নিতে চাই। ইনশাল্লাহ আগামী সপ্তাহে তাবিজে আবার কথা হবে, আর আগামীকাল ইনশাল্লাহ আবার কথা হবে তুমি আমি আর গানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আনন্দে থাকুন, আর শুনতে থাকুন ক্যাপিটাল FM 94.8। এখানে বিদায়।